রেসপন্সিভ করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে আপনার এমনভাবে কোডিং করতে হবে যাতে ওই মিডিয়া কোডিংয়ের জন্য অল্প কোডের জন্য আউটপুটটা পাওয়া যায়, মানে রেসপন্সিভে দেখা যায় পুরো জিনিসটা আবার নতুন করে করতে হচ্ছে, এমনটা যেন না হয়। মানে যতটা পারবেন যে রেসপন্সিভ মিডিয়া কোডের মাধ্যমে অল্প জিনিস চেঞ্জ করলেই জন্য আউটপুটটা ভালো আসে। ওইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা কিন্তু এই সেকশনে করিনি, আমরা শুধুমাত্র এই সেকশনটা করেছি। এই জায়গাটায় এখানটায় আসি, বা আমি যদি ডেমোটা দেখাই তাহলে হয়তো আরও ভালো হয়। আমি এখানে ওপেন ব্রাউজারে যাই, স্ক্রোল করি। আমরা ফর্নাসাম মনে হয় নিয়ে ফর্নাসাম নিয়ে খুব একটা কাজ করিনি, রাইট? আপনাদেরকে বলেছিলাম যেগুলো নিয়ে কাজ করতে। আপনারা যদি করে থাকেন তাহলে আমাকে ওই ফাইলগুলো দিয়ে দেন। মানে আপনারা যদি করে থাকেন একটা জিপ ফাইলে আপনারা আমাকে দিয়ে দেন। আচ্ছা, নিচের দিকে আমরা এর পরের সেকশনটা করি এই জায়গাটায়। এটা করার জন্য আমরা কিন্তু হেডিংয়ের এই কাজটা করেছিলাম, এটা অলরেডি আপনারা নোন। ওই জিনিসটা আবার কপি পেস্ট করব। এখানে কিন্তু একটা স্লাইডার আছে, স্লাইডারটা এটা পুরোটাই ডিজাইন করতে হবে স্লাইডার বেসিসে। তো আমরা যদি এটাকে বুটস্ট্র্যাপের যে ক্যারোসেল আছে ওইটার বেসিসে করি, আমরা করতে পারি। আবার যদি অন্য কোনো স্লাইডার ইউজ করতে চাই বাইরে থেকে, সেটা আমরা করতে পারি। আমি প্রেফার করব বাইরে থেকে কোনো একটা স্লাইডার ইউজ করার, কারণ একই স্লাইডার দুই জায়গায় ইউজ করার দরকার নাই। করলে আমরা নতুন কিছু শিখতে পারবো না। তাহলে আমরা এখানে অন্য একটা স্লাইডার ইউজ করব যেখানে এরকম দুটো কলাম থাকবে এবং স্লাইডিং হবে, ক্লিয়ার? সো এই জায়গাটায় আমরা সেকশনটা বানাই, এটা আমরা নাম দিতে পারি স্টোরি সেকশন। নিচের দিকে কপি পেস্ট, এখানটায় আমরা বলবো স্টোরি সেকশন, আর এখানে বলবো স্টার্ট। এখানে আমরা সেকশন ক্লাস দেই, তারপরে বলবো স্টোরি সেকশন, ডান। এর ভিতরে ডিফ কন্টেইনার, দেন উপরে মনে আছে আমরা হেডিং করেছিলাম উইথাউট রো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপিট। নিচে দিকে যাই, যাওয়ার পর এখানেই রেখে এভাবে দিব, কারণ ওইভাবে আমি কপি করেছিলাম। আমি কিন্তু কপি এইভাবে করেছিলাম, তার মানে কি ইন্টার সহ কপি করেছি। এই জন্য আমি যখন দিব এখানটায় ক্লিক করে আবার এমনে দিব। ওকে, তো এর নিচে আমরা রো করব, ডিফ রো। রো কেন করব? কারণ যাতে কন্টেন্টের ভিতরে দুটো কলাম থাকে, রাইট? বাট এই জায়গাটায় আমরা যদি স্লাইডার ইউজ করি, বুটস্ট্র্যাপের স্লাইডার ব্যতীত অন্য কোনো স্লাইডার, তাহলে আমাদের ওই রোটা ইউজ করতে হবে না। কারণ স্লাইডার কি করে, এরকম দুটো কলাম তৈরি করে দেয় এবং সে রেসপন্সিভও করে দেয়, সিম্পল। তবে এই সেকশনটা আমরা পরে করব, কথা বুঝতে পারছেন? মানে সব কিছু হওয়ার পর। কেন করব? কারণ আমাদের প্লাগইনের কাজ আছে এই সেকশনটা, কারণ আমাদের পিজিডিটা কিন্তু আজকেই শেষ না, এটা কিন্তু আরও কাজ আছে। তো এই জায়গাটায় আমরা যেটা করব, আমি এখানটায় কমেন্টিং করে রাখি, আর স্লাইডারের নাম হবে আউল ক্যারোসেল। মানে আউল ক্যারোসেল নামে একটা স্লাইডার আছে, সেটা আমরা ইউজ করব। আমি কিন্তু সবার কথা চিন্তা করে কাজগুলো করছি, মানে যেই মানুষটা একদম খুব কম বুঝতেছেন তাকে আমি ফোকাস দিয়ে কিন্তু কাজটা করছি, যাতে আপনাদের কোনো হ্যাসেল না হয়। তো এই জায়গাটা পুরোটাই কিন্তু কাজ হচ্ছে স্লাইডারের প্লাগইনের মাধ্যমে করব। তো আমরা এতটুকু রাখি। এরপর নিচের দিকে যাই, এটাকে আমরা এই দিকে রাখি, এটাকে আমরা আরও সরাই। এখানটায় নিচের দিকে যাই, এখানটায় এরকম একটা কলাম আছে, এই কলামে কিন্তু বাম দিকে দেখেন এরকম একটা এরিয়া আছে, আর ডান দিকে হচ্ছে অনেক বড় এরিয়া সে ছেড়ে দিচ্ছে। তার মানে এই এরিয়াটা যে বাম দিকে এতটুকু ছাড়ছে, এটা নিশ্চয়ই কন্টেনারের মধ্যে নাই। কিভাবে বুঝবো? এখানে যদি আপনি এক্সট্রা ক্লিক করেন তাহলে দেখেন কন্টেনার এরিয়া কিন্তু এতটুকু, যেটাও বোঝাচ্ছে। তাহলে এত বড় অংশ এটা বাইরে আসছে, তার মানে কি অবশ্যই সে কন্টেনার ফ্লুইড নিয়েছে, নেওয়ার পর ওই বক্সের ভিতরে একটা প্যাডিং দিয়েছে ডানে বামে চারপাশে, তাহলে কিন্তু হয়ে যায়। এই ধরনের কাজ কিন্তু উপরেও ছিল এই যেখানে, কিন্তু সে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে অথবা ইমেজ ট্যাগ হিসেবে দিয়েছিলাম, আমরা কিন্তু এটা ফুলফিল করি নাই, মেবি উপরের দিকে কিছু কাজ বাকি ছিল, ওটা আমরা করবো সিএসএস করার সময় করে ফেলবো। এখানটা এরকম করার জন্য আমরা দুটো কলাম নেই এই জায়গাটায়, তবে আমরা এটা নাম কি দিব? নাম দিব হচ্ছে চেঞ্জিং স্টোরি বা সামথিং কিছু একটা। এখানে আমি কপি পেস্ট করি, আচ্ছা উপর থেকে কপি পেস্ট করে এটাই, এতটুকু অংশ কপি পেস্ট এর ভিতরে করার পর এখানে মাই ওয়ার্ক ছিল, অ্যাকচুয়ালি উপরেরটা হবে হচ্ছে রিসেন্ট স্টোরি। আর এই জায়গাটায় হবে
লাইফ চেঞ্জিং স্টোরি। ওকে, দেন এর ভিতরে কি করব? ও সরি, ভুল হয়েছে। হ্যাঁ, বুঝতেছেন তো, ভুল হয়েছে। তাহলে এই অংশটুকু কাট করি। এখানে আমরা দিব হচ্ছে ফ্লুইড, আর এর ভিতরে আমরা ডিপ দিয়ে রো দিব। দেওয়ার পর ডিপ কোল, এখানে লক্ষ্য করেন ডান দিকে কিন্তু এরিয়া ছেড়ে দিচ্ছে, রাইট? তা আমরা ধরতে পারি 4 4 না, অ্যাকচুয়ালি 5 5 ধরতে পারি। এখানে হচ্ছে 2 ছেড়ে দিল। তাহলে আমরা এখানে বলতে পারি কোল এক্সেল 5। এক্স্যাক্টলি সেম ওয়েতে ওই কাজটা করবো। এখানে একটা ইমেজ দিব। আমি ইমেজকে ডিরেক্ট কল না করে আমরা ডিপ দিয়ে ইমেজকে কল করি। সরি, ডিপ দিয়ে আমরা বলবো যে এখানটায় আমি বলি লাইফ স্টোরি, নামটা আমি এমনে দিই। আর এখানে হচ্ছে লাইফ স্টোরি ইমেজ ট্যাগ দিব, সরি ক্লাস দেবো একটা। এরপরে আমি ইমেজ ট্যাগকে কল করি, ইমেজে স্ল্যাশ, তারপর ইমেজটাকে কল করবো, অল্টার ট্যাগ দিব, বলবো লাইফ, যেটা আমি পাচ্ছি সেটা আমি দিয়ে দিই এখানে। আর এখানে একটা ক্লাস দিব, আমি চাইলে ইমেজ ফ্লুইড দিতে পারি। ওকে, এর নিচে, সরি এর নিচে না, এর নিচে তো ডিফ কোল, এখানটায় বলবো এক্সেল 5। দেন এখানটায় আমরা আবার ডিপ দিব। কেন দিব? লাইভ স্টোরির একটা কন্টেন্ট অ্যাড করব। সো এইটাকে আমরা এখানটা অ্যাড করি, আর এখানে বলি কন্টেন্ট, তাহলে কন্টেন্টে অ্যাড হয়ে যাবে। এটা করছি ভিতরের কাস্টমাইজেশনের জন্য। এই যেটা দেখেন তেমন কিছু নাই কিন্তু, কারণ এই ডিজাইনগুলো উপরে করা হয়েছে, শুধুমাত্র কালার চেঞ্জ হবে। লাইভ চেঞ্জিং স্টোরি কন্টেন্টটা আমরা অলরেডি কপি করেছি, জাস্ট এইভাবে বসায় দেবো। তাহলে এখানটা হবে লাইভ চেঞ্জিং স্টোরি কন্টেন্টটা, এবং এটা কিন্তু উপরে ডিজাইন করা হবে, জাস্ট নিয়ে আসা। আর সব জায়গায় কালার একরকম না, এটা হোয়াইট কালার দিয়ে দেবো নেস্টেড করে, দ্যাটস ইট। এখানটায় আমরা ডিরেক্ট পি ট্যাগ দেবো, কিন্তু আমরা লাইভ স্টোরি কন্টেন্টের ভিতরে দিচ্ছি। পি ট্যাগ অনেকগুলো প্যারাগ্রাফ হবে, বুঝতেই পারছেন। টিতে ক্লিক করব, এখানে ক্লিক করব, পুরো জিনিসটাকে কপি করি, করার পর এর মধ্যে পেস্ট করে দিই, এবং এইখানটায় এটাকে এন্ডিং করে দিই, নিচে পি ট্যাগ আবার দিই, আবার এটা এখানে ক্লোজ করে দিই, এখানটায় এন্ডিং করে দিই পি ট্যাগ দিয়ে, আবার এটাকে ক্লোজ করে দিই, তারপর এখানটায় এন্ডিং করে দিই, এখানটায় পি ট্যাগ দিয়ে আবার ক্লোজ করে দেবো, মানে ডিলিট করে দেবো ওটা। তারপর এখান থেকে এটাকে ক্লোজ করে দিই, তারপর আবার পি ট্যাগ দিই। আপনি কিন্তু ব্রেক দিয়েও করতে পারবেন, তবে এটা করাটা বেটার। সো নিচের দিকে আমরা এখানে দিয়ে দিব, আর এখানে আবার একটা পি ট্যাগ হবে, এখানকার এন্ডিং হয়ে গেল। তার মানে তারা অনেকগুলো প্যারাগ্রাফ কিন্তু করেছে, রাইট? এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই প্যারাগ্রাফের নিচে কিন্তু একটা স্পেস, এখানে কিন্তু একটা স্পেস, কিন্তু এগুলোতে কোনো স্পেস নাই। তার মানে এখানে র্যাপিং হচ্ছে, ব্রেক দিলে কিন্তু একটা স্পেস পাবে পি ট্যাগের মতো। তো এক্স্যাক্টলি কিন্তু হবে না, একটু 19-20 হবে। আর আমরা 5 5 নিয়েছি, কারণ এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এতটুকু অংশ, এটা একটা প্যাডিং দিয়ে দিব যাতে স্পেস পায় চারপাশে। এটা হচ্ছে 5, আর ডান দিকে একটা 2 ছেড়ে দেবো, এই কারণে আমরা এইভাবে করলাম। তো এটা অলরেডি ডান, তাই না? কোল এক্সেল 5, আর অ্যালাইনমেন্ট কিন্তু বাম দিকে থাকবে, কোনো সমস্যা হবে না। ওকে ফাইন, এটা শেষ। এখন নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর আমরা এইটাতে করব। এই জিনিসটা যদি করতে চাই, এটাও এক্স্যাক্টলি আউল ক্যারোসেলের মতোই হবে, মানে এখানে যা করবে এক্স্যাক্টলি তাই, বাট এটার ডিজাইন একটু চেঞ্জ হবে, রাইট? এটা হচ্ছে ফিডব্যাক। তো এক্স্যাক্টলি উপরেরটাই আমি কপি পেস্ট করি, এটাও আমরা পরে ডিজাইন করব। এবং এটা আর এটা উপরেরটা ডিজাইন করতে কিন্তু একটা ক্লাস চলে যাবে, বুঝতে পারছেন? এইটা আর নিচেরটা করতে কিন্তু একটা ক্লাস চলে যাবে, কারণ এখানে অনেক কাজ আছে। সো আমরা এক কাজ করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কপি করি, করার পর নিচের দিকে পেস্ট করে দিই। এটার নাম হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক বা ক্লায়েন্টস ফিডব্যাক। ওকে, তো আমরা এখানটায় আর এখানটায় বলবো ফিডব্যাক, এখানে আমরা বলবো ক্লায়েন্ট ফিডব্যাক। তাহলে সেকশনটা আলাদা হয়ে গেল, দ্যাটস ইট। এবার নিচের দিকে পরের সেকশনটা করি, এটা লেটেস্ট টুইট, এবং এটা হচ্ছে যদি ডায়নামিক্যালি করতে চাই তাহলে টুইটারের একটা এপিআই দেয়, ওরা একটা এক্সেস দেয়, ওই এক্সেসটা বসা দিলে অটোমেটিক্যালি এটা কাজ করে, যেমনটা ফেসবুকে। আমি এই ধরনের জিনিস আপনাদের যদি দেখাই আপনাদের জন্য হেল্পফুল হবে, তো চেষ্টা করব। আচ্ছা, এখানটায় আমরা কন্টেন্ট, আমরা জাস্ট ডিজাইনটা নিয়ে আসে আগেই,
তো এতটুকু অংশ করা যায়, এখানে কিন্তু ওভারলে আছে, এটা মাথায় রাখবেন। তো এখানটায় এটা নিয়ে আসি, এখানটায় এটাকে ডিলিট করে দিই, আমি বলি টুইট টুইট সেকশন। এখানটায় আমরা সেকশনকে কল করব, আর ক্লাস দিব হচ্ছে টুইট সেকশন। পিএইচডিটা অনেক বড়, কাজও অনেক। এখানে ডিপ দিব, ডিপ দেওয়ার পর কন্টেইনার বলবো, ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা টুইট সেকশনে, কন্টেইনার দিলাম যাতে কন্টেন্টটা মাঝামাঝি জায়গায় আছে। এবার এটা কিন্তু হেডিং লাইক উপরেরটার মতো। তো আমরা এই অংশটুকু কপি করে আমরা এখানটায় বসা দিই। এখানে কিন্তু অন্য কোনো কলাম করার দরকার নেই, কারণ এটা একটাই সেকশন, রাইট, একটাই কলাম। সো আমরা এখানে ক্লিক করে এই কন্টেন্টটুকু কপি করি, করার পর এর ভিতরে এই জায়গাটায় ডিরেক্ট আমরা এটা বসা দিই। বুঝতে পারছেন? এখন লক্ষ্য করবেন যে এটার পরে কিন্তু এটার র্যাপিং হয়েছে। এবার এখানে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া এবং লিঙ্ক আপ করা, রাইট। এবার এখানে কিন্তু এটাও লিঙ্ক আপ করা। তাহলে এর ভিতরে এইটাকে লিঙ্ক আপ করার জন্য অ্যাঙ্কর ট্যাগ দিব, মানে ওটা কিন্তু কালার দিয়ে এটাই বোঝাচ্ছে এটা লিঙ্ক আপ করা, এটা দিলাম। তারপর এই অংশটুকু, এই অংশটা, এই অংশটুকু এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিব, হ্যাশট্যাগ দেবো, এখানটা আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করেন, উপরের দিকে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন এটা কিন্তু লিঙ্ক, আবার এখানে একটা স্পেস, তার মানে কি এটা আলাদা। হ্যাশট্যাগ যে দিচ্ছি আমরা এটাকে আলাদাভাবে ধরবো, স্প্যান এটা, মানে যেখানে আমার হ্যাশট্যাগ থাকবে এখানে একটা ক্লাসও দিতে পারি আমার ইচ্ছা মতো, বাট এইটা এইভাবে আসলে হয় না, এটা আমরা নর্মালি রাখি যেমনটা ছিল। আর পারলে আমরা এটাকে এইভাবে দিই, তাহলে এক লিঙ্কের ভিতরে সব কিছু, কারণ ওকে তো কালার চেঞ্জ করা হচ্ছে, নিশ্চয়ই ক্লিকাবল হবে বা সামথিং কিছু একটা, এইভাবে দিলেও সমস্যা নাই। বাট এটা আমরা ওইভাবে উইথ দিয়ে খুব সুন্দরভাবে সাজায় নেব। এবার যদি রিলোড দেন আমরা কিন্তু এক লাইনে পাবো, বাট এটাকে আমরা মডিফাই করে ফেলতে পারবো। এটা হচ্ছে ক্লায়েন্টস ফিডব্যাক। নিচেটা হবে, নিচেটা কী হবে, লেটেস্ট টুইট। তো এখানটা আমরা লিখবো হচ্ছে লেটেস্ট, TWEET, ছোটো হাতে বড় হাতে আমরা সিএসএতে করবো। সো নিচের দিকে আবার যাই, এখানে হচ্ছে গেট ইন টাচ, কন্ট্যাক্ট ফ্রম। আর একটা কাজ করি, আমরা এটাকে কপি পেস্ট করি এখানটায়, এখানটায়, এবং হ্যাঁ এখানে লিখি আগে গেট ইন টাচ। ওকে, দ্বিতীয়ত হচ্ছে গেট ইন টাচ, ভিতরেও দিতে হবে, তাহলে এটাকে কপি করেন, করার পর এখানে লিখে দেন, এটা বাদ। তারপর কি আছে, লরেম সাম। তো এটা কিন্তু পিটাকে, সরি, হেডিংয়ের ভিতরে, রাইট, আমরা হেডিংয়ের ভিতরে আনতে পারি, বাট হেডিংয়ের ভিতরে আনলে সমস্যা হচ্ছে এই লাইনটা একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে, এই জন্য এটার বাইরে আমরা এইখানটায় পিটাক দিয়ে দিয়ে দেব, কিন্তু কন্টেন্টের মধ্যে হচ্ছে। কারণ কি জানেন, এইটা কিন্তু আমরা বলা যায় যে কন্টেন্টের মধ্যে কেন দিচ্ছি, ডিরেক্ট কলামের মধ্যে দিচ্ছি না, কারণ কারণ এখানে কিন্তু কলাম ওয়াইজ কোনো কাজ নাই, তাই না? কিন্তু এখানে কলাম ওয়াইজ কাজ আছে, কারণ দুটো কলাম আছে। তো এখানে ফর্মের কাজটা আমরা শিখে যাব। এখানটায় আমরা রো কিন্তু দিব, এখন কন্টেনার কিন্তু উপরে দেওয়া আছে, এখানে ডিপ দিয়ে রো দেব, রো দিলাম, সাপোজ রো দিলাম। রো দেওয়ার পরে আমাদের কিন্তু রো দেওয়ার আগে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পুরোটা কিন্তু ফ্রম ট্যাগ দিতে হবে, কারণ ফর্মের ভিতরে সব কিছু থাকবে। তো ফ্রম ট্যাগটা আগে দিলে বেটার সলিউশনটা হবে। তো আমি কন্টেনারের পরে আমরা ফ্রম ট্যাগটা দেব, দেওয়ার পরে আমরা ডিপ দিয়ে বলবো রো। আমি কিন্তু এই ডিপ দিয়ে রো না দিলেও ফর্মের ভিতরে কিন্তু রোটা দিতে পারি, কারণ ও তো ডিপ ম্যাটার না, ম্যাটার হচ্ছে ক্লাস, রাইট। এক কাজ করি, আমরা এখানটা যাই, ভি বুটস্ট্র্যাপ, গেট স্টার্টেড, কম্পোনেন্টস, এখানে ফর্ম থাকে, ফর্ম মনে হয় চেঞ্জ করছে, উপরের দিকে থাকার কথা, এই যে ফর্ম আলাদাভাবে করছে। তো এখানটা ফর্মস কন্ট্রোলে যাই, তারপর যদি ওভারভিউতে যান সেখানে যেতে পারেন, এখানে অনেক কিছু বলে আলাদা আলাদাভাবে, বাট আমাদের ইনলাইন রিলেটেড ইনপুট গ্রুপ, ইনলাইন লেআউটে যাই। আচ্ছা, এখানেও পাবো হয়তো, না এখানটায় দেখি, মানে আমার অ্যালাইনমেন্টের একটা ব্যাপার থাকে, ওরা করে দেয়, মানে মাল্টি কলামের কাজ করে দেয়। আমার দেখার দরকার নেই, বাট আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা করছি, মানে আমার দেখার দরকার নেই, আপনাদের জন্য করছি। এই যেখানে দেখবেন দুটো ইনপুট দিচ্ছে, তার মানে ইনপুট গ্রুপ দিচ্ছে, ওইটার মাধ্যমে কি হয়, অনেকগুলো ইনপুট পাশাপাশি রাখা যায়। বাট ওই ধরে আমরা কাজ করবো না, কারণ আমাদের কিন্তু স্পেস দরকার হচ্ছে, এখানে দেখবেন স্পেস দরকার হচ্ছে। তো ওই কারণে আমাদের ডিজাইনটা একটু অন্যভাবে করতে হবে। এখানে রো দিলাম, এই জায়গাটায় দুটো কলাম হবে, কিসের জন্য, এটা আর এটার জন্য। তো আমি এখানটায় ডিপ দিব, ডিপ দেওয়ার পর বলবো কোল,
কোল দিলাম, কোল দেওয়ার পরে আমি বলবো যে কোল এক্সেল 6। তাহলে কি হবে, আমার একটা কলাম হবে এরকম, আমরা দুটো কলাম বানালাম, মানে এখানে একই রোতে দুটো কলাম। তো ওই ফর্মটা কিন্তু এখানে জাস্ট ফর্মটাকে হ্যান্ডেল করবে, এটা কিন্তু ডায়নামিক্যালি কাজ হয়, নর্মালি স্ট্যাটিকলি কোনো কাজ করে না। আর এর জায়গায় এর ভিতরে আমরা একটা ইনপুট দেবো। সাপোজ আমি একটা ইনপুট দিয়ে দিই, ইনপুট দেওয়ার পর এখানে আমি দিব হচ্ছে টাইপ টেক্সট। একটু লক্ষ্য করবেন, এই যে নেমটা আছে না, এটাকে বলা হয় লেভেল। তো এই লেভেলটা, এটা একটু স্পেস দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এইখানটা আমি লেভেলটা দেবো, লেভেল। এই লেভেলটা কিন্তু শুধুমাত্র এই ধরনের জায়গাগুলোতেই দিতে হবে, অর্থাৎ ইনপুটের জন্য দিতে হবে। এখানে আমরা নেম বলবো, রাইট? তাহলে নেম বলি, কী ব্যাপার, এখানে আমরা নেম বললাম। বলার পর আমরা যদি রান করি, লক্ষ্য করবেন ইন্টারফেসটা ওইভাবে হবে না যেমনটা আমার দরকার। এই যে দেখেন নিচে, তো এটা উপরে নিচে যদি গ্যাপ দেয় তাহলে দেখতে সুন্দর লাগবে না? করে ফেলি py5, রিলোড দেন। তাহলে দেখেন ইনপুটটা এমনে আসতেছে। বাট এইটা যদি আমার কলাম ওয়াইজ 100% উইথ করতে চাই, এখানটা একটা ক্লাস দিতে হবে। ক্লাসের নাম হচ্ছে ফ্রম কন্ট্রোল। এটা কিন্তু বুটস্ট্র্যাপ দিচ্ছে। রিলোড দেন, দেখেন 100% উইথ হয়ে গেল, মানে কলামের উইথটা সে নিয়ে নিল। এই জায়গাটা যদি লক্ষ্য করেন, কই গেল, এখানে যদি লক্ষ্য করেন সে কিন্তু তাই করছে। তো এইটার যে নিচে বর্ডার, চারপাশে বর্ডার নাই, এটা কিন্তু আমাদের কাজ, এটা কিন্তু সিএসএস দিয়ে করতে হবে। আর এখানে কিন্তু সাবজেক্ট আছে, এইখানে যে দেখেন ও কিন্তু করে রাখছে যে আমি এখানে ক্লিক করলে কী হবে সেটা বোঝা দিচ্ছে। তার মানে ফোকাস পয়েন্টে নিচের বর্ডারটা হবে ইয়েলো কালার। আর আরেকটা জিনিস আমরা দেখবো, ফর্মে উপরে যে নামটা থাকে এখানে ক্লিক করলেও এরকম একটা কার্সার চলে আসে। আবার দেখবেন রেডিও বাটনে যদি আমি টেক্সটের উপর ক্লিক করি, রেডিও বাটনে চেকড হয়ে যায়। এই জিনিসটা করে কিভাবে, এটার জন্য এই লেবেলটা কিন্তু হেল্প করে। তো আমার এই জায়গাটায় বলতে হবে আইডির মাধ্যমে এটা কাজ করে। আমি এখানে বলবো নেম, ওই আইডিটাই আবার এখানটায় বলতে হবে ফর, মানে এই নেমটা কার জন্য, নেমের জন্য। নেম মানে কিন্তু এই নাম না, নেম মানে হচ্ছে এখানকার নেম আর এখানকার আইডি কানেকশন তৈরি করলাম। তো কানেকশন যদি তৈরি করে থেকে থাকি, তাহলে আমরা যদি রিলোড দিই দেখবেন এখানটায় ক্লিক করলে দেখেন কার্সারটা চলে আসে, মানে আমি এখানে ক্লিক করলেও কার্সারটা আসে। তো এটা হচ্ছে ম্যাটার। তো আমি যদি এখানে বাদ দিই তাহলে দেখবেন রিলোড দিলে এখানে ক্লিক করলে আর আসবে না, মানে এটা কানেকশন তৈরি হচ্ছে। তো আমি দিয়ে দিলাম। আর এখানে নেমটা কিন্তু আমাদের কাজে আসবে না, এটা ডায়নামিক্যালি কাজ করবে। নেম এবং ফর্ম ডায়নামিক্যালি কাজ করে। ওকে ফাইন। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এখানে ডিপ দিয়েছি, যদি আমি না চাই অতিরিক্ত ডিপ দেওয়ার তাহলে এখানে আমরা এটা দিয়ে দিই আর এটা ডিলিট করে দিই, দরকার নেই আমার এটার। ক্লিয়ার? তো এরপরেও আর একটা জিনিস বলি, এটা আমরা বাদ দিই। বাদ দেওয়ার পর এটাকে আমি কপি পেস্ট করি 3 বার 4 বার, তাহলে আমার 4টা ইনপুট হলো এবং কোল এক্সেল অনুযায়ী কিন্তু কাজগুলো করবে, রাইট? তো এবার যদি আমি রিলোড দিই তাহলে এরকম 4টা কলাম হয়ে গেল এবং র্যাপিং হয়, এটা তো বুঝতে পারতেছেন। দ্বিতীয়ত হচ্ছে এইখানটায় নিচের দিকে কিন্তু কোনো স্পেস আসেনি। এটার জন্য আমরা এইখানে, এইখানটায় ওরা একটা ক্লাস দেয়, সরি ক্লিক করতে ভুল করছি, ওরা একটা ক্লাস দিয়ে দেয় যে ক্লাসের নাম হচ্ছে ফ্রম গ্রুপ। এই ফ্রম গ্রুপটা আমরা ইউজ করবো এর সাথে। ফ্রম গ্রুপ কী করে, একটা স্পেস তৈরি করে, দেখবেন একটা স্পেস তৈরি হয়ে গেছে, বুঝছে? তৈরি হয়নি? ফর্ম গ্রুপ, ফর্ম 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 গ্রুপ, গ্রুপ। ওকে, বানান মাঝে মাঝে ভুল হয় তো একটু রিড করলাম আর কি। তো একটু উপরের দিকে যাই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ওরা হয়তো অনেক সময় আপডেটও করে। এই দেখেন এমবি দিয়ে রাখছে, নট ফর্ম গ্রুপ। ওরা চেঞ্জ করেছে জিনিসগুলো। ফর্ম গ্রুপটা ছিল হচ্ছে 4-এ, এখানটায় ওই ফর্ম গ্রুপটা নাই, বুঝতে পারছেন? এই জন্য কাজ করছে না। তো আমাদের যেটা করতে হবে, এখানে ফর্ম গ্রুপ ব্যতীত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা বলবো মার্জিন বটম, মানে MB2 দিয়ে দিই, যাতে মার্জিন বটমে একটা স্পেস পায়। রিলোড দেন, এই যে একটা স্পেস পালো। এবার যদি আমি 5 করি বা 4 করি তাহলে আরও স্পেস পাবে, যেটা দরকার আর কি। এবার আমরা এখানটা আবার যাই, স্পেস কিন্তু ভালোই পাচ্ছে, মানে ভালোই দিতে হবে আর কি। আমি এখানে 5 দিয়ে রাখলাম। এখানটায় নেম দিচ্ছি, আমার এখানে লাগবে কি, লাগবে হচ্ছে সাবজেক্ট। তো এখানটা আমরা কোলন দেই। আর আরেকটা জিনিস দেখবেন, নিচে কিন্তু কোনো প্লেস হোল্ডার নাই, সো আমাদের দেওয়ার দরকার নাই। এখানটা হবে সাবজেক্ট। তো আমি এখানে সাবজেক্ট অ্যাড করি, টেক্সট ফরম্যাট হবে, সাবজেক্ট গেল। ইমেইল অ্যাড্রেস দিতে হবে, ইমেইল। তো আমি এখানে বলবো ইমেইল। আর টেক্সটের টাইপ হবে ইমেইল, যাতে সে ভ্যালিডেশন চেক করে যে আসলে আপনি @ দিয়েছেন কিনা।
আর এখানে এবং এখানে দুই জায়গায় কিন্তু ইমেলটা দিতে হবে, নাহলে কানেকশন কিন্তু পাবে না। এখানে আর এখানে বলতে হবে সাবজেক্ট। ফ্রম একটু মানে কমপ্লিকেটেড কাজ থাকে, মানে একটু অতিরিক্ত কাজ থাকে। টাইম ফ্রম 9 AM to 5 PM, 5 PM। তো এই কন্টেন্টটা আমরা কপি করি, না লিখে ক্লিক করলাম কপিট, করার পর এটা আমরা দিব হচ্ছে এখানে। তো এই জায়গাটায় আর এই জায়গাটায় বলবো টাইম। দেওয়ার পর আমি যদি ওয়েবসাইটে যাই, রিলোড দেন, তাহলে আমরা এরকম পাচ্ছি। ক্লিক করলে কী হবে, আমার কন্টেন্ট লিখতেছি, ও কিন্তু টাইম চায়, রাইট? এখানটায় দেখেন তো টাইম দিলে কি হয়, রিলোড, টাইম আসে দেখেন তো। আমি যদি ক্লিক করি দেখেন তো একটা টাইম আসে, তাহলে আমি এখানে টাইম অ্যাড করে দিতে পারবো খুব সুন্দরভাবে। কথা বুঝতে পারছি? তাহলে এইটা আপনাকে করে দিচ্ছে, এবং আমরা যেখানে ক্লিক করছি, করার পর এটা বেরোচ্ছে, এটাও আবার মডিফাই করা যায়, এবং এটার জন্য কিন্তু যে করি লাগে। ক্লিয়ার সবার? ওকে, এখন নিচের দিকে এর পরের পার্ট কি, এর পরের পার্ট হচ্ছে ইয়োর মেসেজ। এটা কিন্তু 100% উইথজরে। তো এখানে একটা স্পেস শুধু শুধু দিচ্ছি। এই স্পেসটা তৈরি করার জন্য এখানে আমি এটাকে কপি পেস্ট করি, স্পেস দিই, এটাকে আমরা বলবো 12, রাইট? এই জায়গাটায় সরি, এখানটায় বলবো মেসেজ, মেসেজ। আর এখানে আমি এখানে দুই জায়গায় বলবো মেসেজ। আর এটা সরি, এটা একটা ভুল হয়েছে, এটা ইনপুট হবে না, এখানে হবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াতে টাইপ কিন্তু হবে না, কিন্তু এই জিনিসগুলো থাকবে। তো আমি এটা এখানে দিয়ে দিই, এটা বাদ। তাহলে আমরা টেক্সট এরিয়া অনুযায়ী ইনপুটটা পাবো, রিলোড দেন, এমনে। কিন্তু এটা হাইট বাড়াতে চাই, মোটামুটি কয়েকটা লাইন লিখবো। তো ওই লাইনের জন্য এখানে বলতে হবে রোজ। রোজ বলতে গোলাপ ফুল নাকি? রোজ মানে হচ্ছে কতগুলো লাইন হবে, কতগুলো রো হবে। তো আমি যদি বলি 12, তাহলে দেখবেন হাইটটা বেড়ে যাবে। এখানটা যদি দেখেন হাইটটা বেড়ে যায়। তো এত বড় হাইট নিশ্চয়ই দিব না, আমরা এখানে 7 বা 8 সামথিং এরকম কিছু দিই, রিলোড দেনে, তাহলে আমরা হাইটটা পাচ্ছি এরকম। ওকে, আর একটা জিনিস, সেটা হচ্ছে বাটন দিতে হবে। এইটার জন্য আমরা এক্স্যাক্টলি এই জিনিসটাকেই কপি পেস্ট করবো। তবে আমাদের লেবেল দেওয়ার দরকার নাই, তার মানে কি আইডি দেওয়ার দরকার নাই, ফ্রম কন্ট্রোল দেওয়ার দরকার নাই। এই জায়গাটায় আমরা একটা ক্লাস, সরি ক্লাস না, ভ্যালু দিব। ভ্যালু দিব কেন? মেক রিকোয়েস্ট, এটা দেওয়ার জন্য। মানে আপনি যাই লিখবেন তাই দেখাবে। মেক রিকোয়েস্ট দিলাম, টাইপ হবে সাবমিট। এবার যদি আমরা দেখি, তাহলে আমরা বাটনটা পাচ্ছি। মনে আছে আমরা উপরে বাটন বানানোর জন্য কাহিনী করছিলাম, ওই কাহিনীটা আমরা এখানেও করব। তো আমরা এখানে বিটিএন দিব। বিটিএন দেওয়ার পর আমরা আপাতত ড্যাঞ্জার দিয়ে রাখি, যেটা আমরা এর আগেও করেছি। এবার যদি রিলোড দিই আমরা এরকম পাচ্ছি, সরি এখানটা যদি রিলোড দিই নিচের দিকে আমরা এরকম পাচ্ছি। বাকিটুকু আমরা পরে অ্যাডজাস্ট করে নেব। ক্লিয়ার? সবাই এতটুকু বুঝতে পেরে? আমাদের এইখানটায় যেটা হবে আর কি, ইয়োর মেসেজ ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা আমরা করেছি এতটুকু। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে যাই, এটা ব্যাকগ্রাউন্ডেরটা, এটা কিন্তু ডায়নামিক্যালি আমরা কাজ করব, গুগল ম্যাপটা নিয়ে আসবো, আর এটাকে আমরা পজিশন করে আনবো। কারণ গুগল ম্যাপ কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন না, বুঝতে পারছেন? এটা আমাকে ট্যাগের মাধ্যমে দিতে হবে। আর এই জিনিসটা কিন্তু আমরা যখন এটা দিবেন তখন নিশ্চয়ই এটা এর উপরে দিতে হবে, তখন এটাকে পজিশন করতে হবে, দ্যাটস ইট। সো ওইটার জন্য আমরা কাজ করব। আর এই সেকশনটার কাজ করি এখন, এটা আমরা বলতে পারি ম্যাপ। কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে অফিস অ্যাড্রেস। তো আমরা এটাকে অ্যাড্রেস বলতে পারি, হ্যাঁ অ্যাড্রেস। তো এখানটা আমি স্টার্ট দিয়ে দিই, আর সেকশন কল করি, ক্লাস দিই। এখানে আমরা দিব হচ্ছে অ্যাড্রেস সেকশন। আর এখানটা আমি ডিফ দিব কি না, ডিফ দিব না, কারণ এটা কিন্তু 100% উইথ। তাহলে এখানে করবোটা কি? এখানে দেখবেন এমবেড নামে একটা অপশন থাকে, কম্পোনেন্টসে থাকে না এটা অ্যাকচুয়ালি, এটা থাকে হচ্ছে ইউটিলিটিসে। এখানে দেখবেন এমবেড নামে একটা অপশন, যদি না পেয়ে থাকেন তাহলে উপরে থেকে সার্চ দেন, কারণ ওরা এটাকে একটু নিজের মতো করে আবার বানায় ফেলছে। এই যে দেখেন এমবেড, এই এমবেডের সাইজ অনুযায়ী তারা কি করে, এই জিনিসটাকে চেঞ্জ করে। 21/9, 16/9, এটা কিন্তু সাইজ। তো আমার এটাকে কপি পেস্ট করে এর ভিতরে অ্যাড করে দিই, এবং এইখানটায় সোর্স ফাইলটা দিতে হবে, অর্থাৎ লিঙ্কটা। মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে ওয়েবসাইট দেন সেটাও রান হবে।
সাপোজ আমি আমার একটা ওয়েবসাইট এটাকে কপি করি, করার পর আমি এর মধ্যে দিয়ে দিই। তাহলে আমরা ওয়েবসাইটে রিলোড দিলে দেখেন অনেক বড় লোড হচ্ছে, কিন্তু ওয়েবসাইটটা কিন্তু চলে আসে। দেখেন এটা কিন্তু এমবেডেড হয়েছে, কেউ বুঝতে পারতেছে? এই যে দেখেন স্ক্রল, এটা কিন্তু ওই ওয়েবসাইটটা এর মধ্যে এমবেডেড হয়েছে, কিন্তু বোঝা যায় কিছু? বুঝতে পারছেন জিনিসটা? তো এই জিনিসটাই কিন্তু হবে। তো আমি যদি এটাকেও এমবেড করতে চাই, এটাও ওর মধ্যে দেখতে পাবেন। যদি দিয়ে দিই, রিলোড দেন, তাই দেখেন ওর মধ্যে এটা ঢুকে গেল, কেউ টেরই পাবে না যেটা আলাদা একটা ওয়েবসাইট। আবার এটাকে কাস্টমাইজ করা যায় অনেকভাবে, অনেক কিছু করা যায়। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এখানে গুগল ম্যাপে যাব। এগুলো মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো না করলেও সমস্যা নেই। আমরা ইউএসএ বেস নেব, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমি ইউএসএ বেস, সাপোজ এখানে ক্লিক করি, জুম হবে, কোনো একটা লোকেশনে যাব আমি, এখানে ক্লিক করি, জুম হবে। তাহলে এই অ্যাড্রেসটা আমি এইভাবে ধরবো, ঠিক আছে? অথবা আমি যদি বলি শিখবে সবাই, বেটার হয়, তাহলে একটা ভ্যালিড লোকেশন পাবো। এখানে চলে আসলাম। এবার আমি যদি মুভ করছি ওই অনুযায়ী কিন্তু দেখবেন এখানে নাম্বার চেঞ্জ হবে। এটাকে বলা হয় ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড। আমরা অনেক সময় ছোটোবেলায় পড়েছিলাম সাধারণ জ্ঞানে, উত্তর অক্ষাংশ, দক্ষিণ অক্ষাংশ, ক্রান্তিক রেখা, মকর রেখা, লাইক দিস। সো এই জিনিসগুলো কিন্তু আসলে মানে পৃথিবীতে ওই জিনিসগুলোর মাধ্যমে মাপকাঠি হয়। তো আমি এটাকে এমনি রাখি, এগুলোকে বলা হয় ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড, মানে এটার মাধ্যমে কিন্তু আমি লোকেশন ওইভাবে মার্ক করতে পারি। ওকে, এখন এখানে আসার পর এখানে ক্লিক করবেন, করার পর শেয়ার অ্যান্ড এমবেড, দেন হচ্ছে এখানে একটা লিঙ্ক পাবেন। তাছাড়াও এখানে ক্লিক করলে আইফ্রেম পাবেন, আইফ্রেমের এই অংশটুকু কপি করি। করার পর এটা আমি নিচের দিকে কল করি, ওই যে উপরে আইফ্রেম লিখেছি না, এক্স্যাক্টলি এটাই। কিন্তু এই আইফ্রেমটাকে মডিফাই করার জন্য তারা হাইব্রিড দিয়ে দেয়, বাট আমাদের এগুলো লাগবে না, কারণ আমি কিন্তু বুটস্ট্র্যাপের এমবেড ফরম্যাটটা নিচ্ছি যাতে সে রেসপন্সিভ হয়ে যায়। এটাকে আমরা ডিলিট করে শুধুমাত্র সোর্সটা নেব, এটাকে আমরা ডিলিট করে দিই। আর এই সোর্সের ভিতরে আমরা এটাকে অ্যাড করে দিই, ডান। এবার আমি যদি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড দেন, তাহলে আমরা গুগল ম্যাপ পাবো। বুঝতে পারছেন? এখন এটা হাইট অনেক বেশি, তাহলে হাইটটা কমানোর জন্য এই জিনিসটা কি জাস্ট হয়তো বাড়বে হয়তো কমবে, এক্স্যাক্ট দেখতে হবে এটা কমবে না বাড়বে। তো আমি যদি রিলোড দিই, মনে হয় বেড়ে যাচ্ছে, তার মানে ওটাই হচ্ছে মিনিমাম, এটাই হচ্ছে মিনিমাম। তা আমি এটাকে কমায় দিলাম। আপনার যদি আরও কমাতে ইচ্ছা করে তাহলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, মানে আপনাকে কাস্টমাইজ করতে হবে। রিলোড দিয়ে একবার, রিলোড দেওয়ার পর নিচের দিকে যাই, এটা এখানে চলে আসলো, ভালো কথা। এখন এইখানটা পজিশন করে আমরা অ্যাড্রেসটা অ্যাড করব। অ্যাড্রেস বলতে এই জিনিসটা অ্যাড করব। কিন্তু দেখবেন অ্যালাইনমেন্টের একটা ব্যাপার থাকে কন্টেনারের ভিতরে। আমরা কিন্তু কন্টেনার এখন পর্যন্ত ইউজই করেছি, কিন্তু কন্টেনারকে ধরে আমরা যখন এটা অ্যাড করব, একে আবার পজিশন করব, মানে মাঝখানে যেন আসে। তার মানে গুগল ম্যাপের উপরে এই এমবেডের উপরে আমরা আর একটা কন্টেনারকে নিয়ে পজিশন করে উপরে নিয়ে আসবো, নাহলে অ্যালাইনমেন্টটা ঠিক হবে না। এবং এতে আমার কী হবে, আমার জন্য ইজি হবে জিনিসটা, যদি আমি কন্টেনার সহ পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করি। তো এর ভিতরে আমরা ডিফ করব, রোটা মাস্ক দেব, কারণ ওই কলাম বক্সটা কিন্তু একেবারে ডান দিকে আছে এতটুকু, তার মানে কি আমাকে রেসপন্সিভ করার জন্য কাজটা করতে হবে। এই জন্য আমরা রো দিলাম, এবং বক্সটা কিন্তু একেবারে ডান দিকে, এই জন্য আমরা এখানে বলবো জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিব, যাতে ডান দিকে থাকে। এরপরে আমরা ডিপ দিব, ডিপ দেওয়ার পর কোল দিব, বাকিটুকু তো বুঝতেই পারতেছেন। এক্সেল দিব, এবং অল্প একটু তো আমরা এখানে 4 দিয়ে রাখি আপাতত, দরকার হলে আমরা বাড়াবো বা কমাবো। ডিপ দেওয়ার পর ভিতরে যে কাজগুলো, এইটার জন্য আমরা এখানে বলবো অ্যাড্রেস, ব্যাকগ্রাউন্ড কালার দিব বা বাকি কাজগুলো করব। তো অ্যাড্রেস দেওয়ার পর ভিতরে কন্টেন্টগুলো আমি নেই, এখানে ক্লিক করি, এখানটায় ক্লিক করি, এই অংশটুকু কপি করি। লক্ষ্য করবেন এখানটায় ও কিন্তু উপরেরটা বড় হাতের, মানে একটু বোল্ড, আর নিচেরগুলো একটু নর্মাল। তো আর একটা জিনিস করা যায়, এখানটা আমরা ডিপ না দিয়ে আমরা অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে, সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের ট্যাগটাও ইউজ করা হলো, ডিপ দিয়েও করতে পারেন, ট্যাগও ইউজ করতে পারেন। এইখানটায় আমরা পি ট্যাগ দিয়ে এই কন্টেন্টটা দিয়ে দেবো। আর এই অফিসটায় যেহেতু বোল্ড করা, আমরা এখানে
কাট করে একে আমরা বলবো স্ট্রং, যাতে বোল্ড করা হয়ে যায়। বুঝা গেছে? আর নিচের কন্টেন্টগুলো পি ট্যাগের উপরে ডিপেন্ডেবল হয়ে এইভাবে নিচের দিকে থাকবে। তো এটাকে ইন্টার দিই, একটু সাজা লিখি। ওকে, আচ্ছা এর নিচে কি হবে? এর নিচে আবার এটা থাকবে। এখানটা দেখবেন ফোন নাম্বারগুলো আবার বড় হাতের, মানে বড় হাতে বলতে বোল্ড। এখানে আপনি ইউএলএলআই ইউজ করতে পারেন, মানে আপনার সুবিধার্থে। আবার চাইলে নাও ইউজ করতে পারেন। তাহলে কি ইউজ করবেন? যদি না ইউজ করেন, টি দিয়ে আপনি এখানে ক্লিক করেন, পুরোটাই কপি হয়ে যাবে, কারণ একই লেয়ারের মধ্যে করা, এই জন্য আমি এটাকে দিয়ে দিলাম। এক্স্যাক্টলি সেম ওয়েতে এমনে করে প্রত্যেকটাকেই কপি পেস্ট করেন। অ্যান্ড এই ফোন এবং ফ্যাক্স আর এই জিনিসগুলোকে আমরা স্ট্রংয়ের মধ্যে অ্যাড করে দিই, যাতে বোল্ড হয়। ডান। তাহলে এটা আমাদের মার্কআপ শেষ। আর পজিশনের কাজ আমরা সিএসএস দিয়ে করব। সিএসএস এর কাজ তো আমরা আজকে করব না, রাইট? আমরা কিন্তু স্যাসের পার্টটা দেখব, স্যাস কীভাবে কাজ করে। এবার আসেন ফলো মি। ফলো মিতে আমরা উপরেটার মতোই আবার কপি পেস্ট করি, যেখানে আমরা স্লাইডের পার্টটা নিয়েছিলাম কপি পেস্ট করে। এই যেটা নিচের দিকে যাই, এখানটায় আমরা এটাকে বসাই দিই। এখানটায় আমরা বলি ফলো মি, আর এখানটায় আমরা বলবো ফলো মি। দ্যাটস ইট। ওকে, যেহেতু কন্টেন্টের ভিতরে আমরা এটাকে এন্ডিংও করতে পারি। এগুলো আমি কিন্তু অনেক কিছু মিস করতে পারি, বাট আপনারা মিস করেন না। আচ্ছা, এখানে হচ্ছে ফলো মিতে সোশ্যাল আইকনগুলো থাকবে। আপনারা ড্রাইভ শেয়ার করেছেন। আচ্ছা, আমি ডাউনলোডসে যাই, এটাকে আমি কাট করি। কাট করার পর আচ্ছা এটাকে আমরা রিমুভ করে দিই। এখানটায় ওটাকে ওপেন করি, ফোল্ডারটাকে। আমরা কিছু কাজ করেছিলাম, রাইট? আমরা পেস্ট করি, এর মধ্যে আবার রিপ্লেস হয়ে যাবে যদি আমরা আবার এটাকে এক্সট্র্যাক্ট করি, কারণ একই ফোল্ডার নাম তো। এই যে দেখেন, তো ইয়েস করে দিই, তাহলে ওর মধ্যে ঢুকে যাবে। তাহলে আমার আলাদাভাবে ওই সিএসএসটা করতে হবে না, যেটা অলরেডি করা আছে। এবং কোন কোন জিনিসগুলো আনছি সেটা কিন্তু দেখাচ্ছে। ক্যামেরা, ক্যালেন্ডার, রুট, সিএমএস সবগুলো আছে। আপনি মনে হয় ফেসবুকেরগুলো নেন নেই, রাইট? ফেসবুক, টুইটার, সোশ্যাল নেন নেই, নিলে তো দেখাতো। আচ্ছা, এটাকে যদি আমি রান করি তাহলে বুঝতে পারবো উনি এটা নেননি। যাই হোক, যেগুলো নিয়েছেন সেগুলো মাশাআল্লাহ খুঁজে খুঁজে বের করছেন। আচ্ছা, এখন আমরা এটার বাদ দিয়ে আমাদের কিন্তু ওই অংশটুকুর জন্য আমাদের আইকো ফন্ট ইউজ করতে পারি আলাদাভাবে। মানে এটা কেন ইউজ করছি, ফন্টের সঙ্গে কিন্তু লিঙ্ক করতে হয়, মানে ডাউনলোড করে। ওইটা না করে আমি যদি এটা লিঙ্ক করতে পারি তাহলে বেটার। লিঙ্ক কীভাবে করব? ডাউনলোড করতে হবে, এখানে ক্লিক করি, এটা ডাউনলোড করতে হবে। তো করেই ফেলে ডাউনলোড নাকি? এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এর ভিতরে অ্যাড করি। অ্যাকচুয়ালি এর ভিতরে না, এটা বাইরে অ্যাড করব। আর এটা লাগবে না আমাদের। এখানটায় এটাকে আবার এক্সট্র্যাক্ট করি, এবং এর ভিতরে আমার এই ফাইলটাকে লিঙ্ক করব। তো আইকো ফন্টের ভিতরে এই ফাইলটাকে লিঙ্ক করব। উপরের দিকে যাই, আমরা এটাকে তো লিঙ্ক করেছি, সাথে এটাকে দিব। আর আইকো ফন্টের ফোল্ডারের ভিতরে এটা থাকবে, আমি এভাবে লিঙ্ক করে দিলাম। ডান। নিচের দিকে আবার যাই, এখানটা আমরা ইউএলএলআই দিব সোশ্যাল আইকনের জন্য, ইউএলএলআই। এবং এখানে আমরা বলবো ন্যাভ, ক্লাস হচ্ছে ন্যাভ, এবং মাঝখানে থাকার জন্য আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এলআইতে আমরা লিঙ্ক আপ করবো, যেহেতু এই জন্য আমরা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এর ভিতরে কী হবে সেটা আমরা পাবো হচ্ছে এখানটায়। তো যেহেতু সোশ্যাল রিলেটেড কিছু নেব, আমরা এখানে বলবো ফেসবুক। তাহলে আমরা এটা নেব, ক্লিক করেন, অ্যাডেড এখানে আসবে। তো আমার অ্যাকচুয়ালি আমার নিতে হবে, কপি করি। অ্যাড করে তো লাভ নেই, অ্যাড মানে হচ্ছে ডাউনলোড করার জন্য বলছে। এলআই, অ্যাঙ্কর ট্যাগ, হ্যাশট্যাগ এক্স্যাক্টলি সেম ওয়েতে যতগুলো আমরা নেব কপি পেস্ট করে দিই। কী কী নিচ্ছি? গুগল প্লাস, অনেকগুলা। সো গুগল প্লাস বলতে এটা কথা বলছে, কপিট। তারপর আমরা টুইটার নেই,
টুইটার কপিড, দেন হচ্ছে ইনস্টাগ্রাম কপিড, তারপর লিঙ্কড ইন কপিড, লাস্ট ওয়ান কী আছে আর ইউটিউব। পিন্টারেস্টও ছিল, ইউটিউব এটা নেব বা এটা নেব, এটা নেই, কপিড। ওকে ফাইন। তো আমরা প্রায় 6টা নিয়েছি, এনাফ, এটা ডান। এখন নিচের দিকে ফুটার পার্ট, লাস্ট ওয়ান। তো ফুটারের এই কন্টেন্টটুকু আমার লাগবে, ক্লিক করি, কপি করি, নিচের দিকে আমরা ফুটার ট্যাগ দিব। তার আগে আমরা এটা দেব, আমি এখানে বলি ফুটার, ডান। নিচের দিকে আমরা ফুটার ট্যাগ দিব এবং ডিরেক্ট আপনি পি ট্যাগ দিয়ে কন্টেন্টটা দিয়ে দেন, কিচ্ছু লাগবে না। তাহলে আমরা এটা দিব এবং মাঝখানে যদি লিঙ্ক আপ করা থাকে, যেমন এটা পুরোটাই নর্মাল হবে, দা পুঞ্জ হচ্ছে লিঙ্ক আপ হবে বা কালারটা অন্তত চেঞ্জ হবে, তাহলে আপনি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এটা বসে দেন, ডান। সো এই হচ্ছে আমাদের মার্কআপ গাইস। আমাদের মার্কআপের কিছু পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে স্লাইডারের, বাকি সব কিছু হয়েছে, ক্লিয়ার। এখন আমাদের রান করি ওয়েবসাইটটা। আমরা বলেছিলাম এটা হাইট কমাবো, সেটা আমরা সিএসএস পার্টে করব, বাট এটার মার্কআপের আগে ছবি পায়নি গাইস। ও আচ্ছা, হ্যাঁ, একটা ছবি আমরা লিঙ্ক আপ করিনি, সেটা হচ্ছে এটা লাইফ চেঞ্জিং। এটাকে আমরা কপি করি, লাইফ চেঞ্জিংয়ের সেকশনটাতে যাই, এটা হচ্ছে লাইফ চেঞ্জিং সেকশন, এইখানে ছবিটা দিতে হবে। এবার যদি রিলোড দিই তাহলে হয়তো ছবিটা পেয়ে যাব। বাকিটুকু আমরা সিএসএস দিয়ে করব, বাট এইটার ডিজাইনের আগে আমরা আজকে স্যাস প্র্যাকটিস করব এবং আমরা কিছু কাজ স্যাস দিয়ে করব, ঠিক আছে? সবাই রেডি স্যাসের জন্য? ওকে, স্যাস করার জন্য আমাদের স্যাস আসলে এমন একটা কম্পাইলার, যেমন আমরা যে বুটস্ট্র্যাপটা ইউজ করছি, এই বুটস্ট্র্যাপ সিএসএস কনসেপ্টটা কিন্তু স্যাস থেকে করা হয়েছে। এখানে যদিও সার্ভার লিঙ্ক আমরা ইউজ করেছি, আমি যদি উপরের দিকে যাই, ওকে, আমরা একটা কাজ করি, এখানটায় রিলোড দিই, দেওয়ার পর মনে করেন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, মনে করার কিছু নেই, ডিরেক্ট করে ফেলবেন। এখানটা দেখবেন একটা ফাইলের নাম বলছে, বলা হচ্ছে ন্যাপবার এস সিএসএস, তার মানে কি সিএসএস ফাইল থেকে এটা আসে না। এই পুরো জিনিসটা স্যাস থেকে করা হয়, কম্পাইলারের মাধ্যমে করা হয়। এবং একটা জিনিস তো বোঝেন যে পুরো বুটস্ট্র্যাপের ভিতরে প্রায় 12,000-এর মতো সিএসএস করা হয়েছে। এই সিএসএসগুলো এতগুলো লাইন কিন্তু সিএসএস যারা এক্সপার্ট, যারা এগুলো কাজ করে, তারা কিন্তু এতগুলো লাইন লেখে না। তারা কি করে, কম্পাইলারের মাধ্যমে অটোমেটিক্যালি লেখা হয়ে যায়, অল্প কিছু লিখলে অনেক জায়গায় ইমপ্লিমেন্ট হয়ে যায়। এটা করা হয় ওইভাবে, এবং এটার জন্য স্যাস খুবই এফেক্টিভভাবে কাজ করে। আপনাদের হয়তো স্যাস খুব একটা ভালো না লাগতে পারে, বাট মার্কেট প্লেসে স্যাসের কিন্তু প্রচুর ডিমান্ড। মনে করেন আপনি একটা মার্কেট প্লেসে একটা কোর্স, একটা জব দেখলেন, পিএইচডি টু এসটিএমএল, সেখানে দেখা যায় ভরি ভরি মানুষ বিট করছে, কিন্তু ওখানে ক্যাটাগরি থাকে যে আপনার কোন কোন স্কিল থাকবে। মনে করেন আপনি এসটিএমএল সিএসএস জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, যে করে জানতে হবে, দেখবেন 50-60 জন বিট করে বসে আছে। বাট ওখানে যদি ক্লায়েন্ট লিখে দেয় আপনাকে স্যাসও জানতে হবে, দেখবেন গুটি কয়েক মানুষ স্যাসের উপরে যারা স্কিলফুল তারা হয়তো বিট করছে। গুটি কয়েক মানুষ, মনে করেন 5-6 জন বিট করছে, সবাই বিট করতে পারবে না বা করবেও না, ভয়ে করবে না, কারণ এখন তো জানেন যে বিট করতেও টাকা লাগে। আমি ভাইবারের কথা বলতেছি না, আমি আপনাকে কথা বলতেছি, বিট করতেও টাকা লাগে। তো সে যখন বিট করবে সে চিন্তা করবে যে বিট করবো শুধু শুধু, কারণ আমার তো স্যাসের স্কিল নাই, এই জন্য স্যাসটা লাগবে। এবং স্যাস হচ্ছে সিএসএসের মধ্যে একটা ফাইল। মজার বিষয় হচ্ছে একটা ফাইলে যখন সিএসএস করবেন আরেকটা ফাইলে সিএসএস কম্পাইল হয়ে যাবে। অর্থাৎ আমি কিন্তু সিএসএস আমি একটা ফাইল ক্রিয়েট করব যেখানে আমি কোডিং করব, অটোমেটিক্যালি সিএসএস ফাইলটাতে ওই কোডটা ইমপ্লিমেন্ট হবে এবং লেখার পদ্ধতিটা একটু ভিন্ন হয়। তো এটা আমরা করব, তবে এটার জন্য আমাকে একটা কম্পাইলার লাগবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, স্যাস কিন্তু রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, অর্থাৎ রুবি সফটওয়্যার লাগবে। রুবি কিন্তু পিএইচপির মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে রুবির ডিমান্ড সবচেয়ে বেশি। এবং রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানে, আপনি যদি বেসিকও জেনে থাকেন, আপনার মান্থলি স্যালারি
6 লাখ, 7 লাখ, 10 লাখও হতে পারে। বুঝতে পারছেন? মানে এটার ডিমান্ড কিন্তু খুব ভালো। আর আপনি যদি সুপার এক্সপার্ট হন তাহলে চিন্তা করেন আপনি কোন লেভেলের কোডার হতে পারেন। পৃথিবীর বহুত কোম্পানি আছে যারা রুবি ডেভেলপার চায়। বাংলাদেশে গুটি কয়েক রুবি ডেভেলপার আছে, গুটি কয়েক। এবং রুবি শিখতেও কিন্তু অনেক টাকা লাগে। বুঝতে পারছেন? তবে যাই শেখেন না কেন পিএইচপি শিখতে হয়, কারণ পিএইচপি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। ওকে ফাইন। এখন আমরা রুবি, আসলে রুবি নিয়ে আমরা কাজ করব না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রুবি, রুবি ইনস্টলার বা রুবি দিয়ে। রুবি আবার কিন্তু ওই রুবি না যেটা রুবি আপনারা পড়েন। এখানে রুবি ডাউনলোডসে ক্লিক করি, রুবি ল্যাং, এবং রুবি ইনস্টলারে যদি যাই ডাউনলোডসে ক্লিক করেন, রুবি ল্যাংয়ে যাই, এখানে দেখবেন রুবি ইনস্টলার, অ্যাকচুয়ালি এখানে আসতে হবে। আর এটা হচ্ছে রুবির যে মানে সব কিছুরই তো একটা ডকুমেন্টেশন ওয়েবসাইট থাকে, সেটা হচ্ছে এটা। তো এখানে যাওয়ার দরকার নেই আমাদের। এই জায়গায় দেখবেন উইথ ডেভ কিট, মানে ডেভেলপমেন্টের যে কিট বা একটা সফটওয়্যার সেটা লাগবে কি না। অ্যাকচুয়ালি আমাদের এটা লাগবে না, আমার লাগবে হচ্ছে উইদাউট ডেভ কিট। আমরা কি করব, এই রুবির এই সফটওয়্যারটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি এখানে সেভ করি, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ডাউনলোড করতে কয়েক ঘন্টা লাগে, অনেক সময় অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই রুবি ইনস্টলার আমাকে ইনস্টল দিতে হবে, দ্যাটস ইট। এরপরে আমাদের অন্য একটা কাজ আছে, সেটা আমি আপনাদের দেখাবো। মানে রুবি ইনস্টল করার পরে আমাকে সেট আপ করতে হবে স্যাসটাকে, স্যাস সেট আপ করতে হবে। তো রুবি সেট আপের পরে আমরা স্যাস নিয়ে কথা বলবো, যেটা ডাউনলোড হয়ে যাক। হয়েছে অলমোস্ট। সো আমরা ডাউনলোডসে যাব। এই যে ইনস্টলার সফটওয়্যারটা ডাবল ক্লিক করে আপনারা ইনস্টল দিবেন, রাইট? আমি অ্যাকচুয়ালি ইনস্টল দিব না, এখানটা এক্সেপ্ট দিস লাইসেন্স, তারপর নেক্সট নেক্সট করে ইনস্টল দিলেই হয়ে যায়, মানে খুব সিম্পল। কিন্তু এটা যখন ইনস্টল দিবেন তখন একটা জিনিস বের হবে, সেটা হচ্ছে রুবি দিয়ে সার্চ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। এই যে ইনস্টল হওয়ার পরে এটা বের হবে, কিন্তু আমরা এটা নিয়ে কোনো কাজ করব না, আমরা এটাকে ক্লোজ করে দেবো। ক্লিয়ার? সবাই এটা বুঝতে পারছি? ইনস্টল দিতে কোনো হ্যাসেল হবে না, হয়তো সবাই ক্লিয়ার হয়ে যান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ইনস্টল দেওয়ার পর আমরা এখানে সার্চ দেব সিএমবি, যেটাকে বলা হয় কমান্ড প্রম্পট। বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা কমান্ড প্রম্পট, শুধুমাত্র কমান্ড, অন্য কিছু না, কিন্তু এখানে নোট জেস থাকতে পারে। এটা আমি ইনস্টল করেছি ওই মানে রুবির মতোই। তো এখানে ক্লিক করলে এটা বের হবে। এটা যখন বের হবে তখন আমাদের মেইন কাজটা শুরু হবে, এবং আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমাদের যেতে হবে একটু। ওপেন কন্টেনিং ফোল্ডার, আমি কিন্তু আমার স্যাস সেট আপ করছি। রুবি ইনস্টলার দিয়ে ইনস্টল করবেন, তারপরে স্যাস সেট আপ করবেন। এর ভিতরে আমরা সিএসএস ফাইল দেখতে পাচ্ছি, রাইট? এখানে কিছু সিএসএস করা আছে। তো এই সিএসএসগুলো আমরা ডিলিট করে দেব, এটা আমরা রাখা যাবে না। তো এটা আমরা এখানটায় ওপেন করি, এই সিএসএসগুলো আমরা ডিলিট করে দিতে হবে। স্লাইডার সেকশন, তো ডিলিট করতে পারি, আবার আলাদাভাবে রাখতে পারি, যাই হোক আমি এখানে রাখি, পরে ডিলিট হলে হয়ে যাবে, সমস্যা নাই। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানটায় আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, নাম দিব হচ্ছে স্যাস, যার ভিতরে আমি বুঝবো যে আমার এখানে স্যাসের ফাইলটা আছে। এর ভিতরে আরেকটা ফাইল ক্রিয়েট করবেন, নাম হবে স্টাইল, অথবা যা ইচ্ছা তাই দেন। বুঝতে পারছেন? যা ইচ্ছা তাই দেন। এখানটা বলতে হবে SCSS,
মানে স্যাসি সিএসএস। আমরা যে সিএসএসটা বলি এক্সটেনশন, ওইটার আগে হবে স্যাসি। স্যাসি বলতে ওই স্যাসটাকে বোঝাচ্ছে। এবং আমি ইন্টার দেব, তাহলে কি হচ্ছে, স্যাসি সিএসএস অ্যাড হয়ে গেল। এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই স্যাসের সাথে এই সিএসএসের, এই সিএসএস ফাইলটার একটা সম্পর্ক তৈরি করতে হবে, একটা ব্রিজ তৈরি করতে হবে। যেই ব্রিজটা দিয়েই আমরা স্যাস কন্টিনিউ করব, অর্থাৎ আমাকে কোডিং করতে হবে এখানে, আর স্টাইল ডট সিএসএসে আমরা দেখতে পাবো। তো এটা দেখার জন্য আমরা ভিউ করি, এখানটা আমি লেআউটে যাই, দুটো কলাম তৈরি করি, এবার এটাকে আমরা এখানে রাখি, তাহলে আমরা দেখতে পাবো আসলে কি হচ্ছে। এই জায়গাটা স্টাইল ডট সিএসএস, সরি এস সিএসএস, আর এখানে স্টাইল ডট সিএসএস, এটা আমি করে ফেললাম। আমাদের যে সিএমবিটা সেটা আমরা ওপেন করি, কারণ আমাদের কানেকশন তৈরি করতে হবে এখন। কিভাবে তৈরি করবেন, আমাদের প্রথমত রুবি ইনস্টলার দিয়ে রুবিটা ইনস্টল করে ফেলবেন, এরপরে সিএমবি প্রম্পট কমান্ড বা কমান্ড প্রম্পট এটা বের করবেন। করার পর দেখেন এখানে বলা হচ্ছে আমি সি ড্রাইভে আছি, সি ড্রাইভে ইউজার্স নামে ফরিদের ভিতরে আছে, অর্থাৎ আমি সি ড্রাইভে যাই, যাওয়ার পর ফরিদের ইউজার্স এর ভিতরে যে ফরিদ আছে ওর ভিতরে আছি আমি, তাহলে আমাকে এর ভিতর থেকে বের হয়ে আসতে হবে, রাইট? বের হওয়ার পর কই যাব, আমাদের যে ওয়েব আছে ওয়েবের ভিতরে যে আমাদের ক্লাস আছে, ক্লাসের ভিতরে আমাদের যে গ্রুপ নামটা আছে, এর ভিতরে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে পোর্টফোলিও, এর ভিতরে ঢুকে তারপর স্যাসে ঢুকতে হবে। তার মানে কি অনেকগুলো কাজ, এই স্টেপগুলো অতিক্রম করতে হবে। করার জন্য আমাদের এখন যেটা করতে হবে, আমাদের প্রথমত লিখতে হবে এটা ড্রাইভের নাম কি, আমরা কোন ড্রাইভে আসব, ওয়েব জি ড্রাইভ, রাইট? তাহলে এখানে লেখেন হচ্ছে জি, ইন্টার দেন, তাহলে কি জিভে গেছে, জিতে গেছে, জিতে যায়নি, তাহলে এখানে এইরকম দেন, ইন্টার দেন, জিতে চলে গেছে। তার মানে জি কোলন দিয়ে কিন্তু আমি জিতে ঢুকতে পারবো। জিতে ঢোকার পরে কোন ফোল্ডারে যাব বলেন তো, জি মানে কি ওয়েব, এরপরে আমরা ক্লাসে ঢুকবো, তাহলে এখানে বলেন সিডি। সিডি বলার পর আপনি বলবেন ক্লাস, আপনি ছোটো হাতের দেন বড় হাতের দেন আপনার ইচ্ছে। এবার ইন্টার দেন, ক্লাসে ঢুকলাম, আবার বলেন সিডি, এরপরে ওই যে এসএসবি 283, তারপর আন্ডারস্কোর ফুল স্ট্যাক, আপনি যেমন ফোল্ডারের নাম দেবেন তেমনটা লিখবেন, আমি যা লিখছি তাই যে লিখতে হবে এমন না। এবার ইন্টার দেন, তাহলে ওই ফোল্ডারের মধ্যে ঢুকলাম, এরপরে সিডি দেওয়ার পর আপনি বলবেন পোর্টফোলিও, তাহলে পোর্টফোলিও ফোল্ডারের মধ্যে ঢুকলাম। এরপর আপনি স্যাসে ঢুকবেন, এই স্যাসে ডিরেক্ট ঢোকার দরকার নাই, আমাকে এখন একটা ব্রিজ তৈরি করতে হবে। ফোল্ডারে আমরা প্রজেক্ট ফোল্ডারে আসছি, এবার আমি ব্রিজ তৈরি করব। করার জন্য লিখতে হবে স্যাস ওয়াচ, এটা লিখব। তো এটা ওপেন করে রাখি, তাহলে বুঝতে পারবে আসলে কি হচ্ছে। স্যাস ওয়াচ, ওয়াচ করবে মানে সে দেখবে, কি দেখবে, এখানে আমাকে লিখতে হবে স্যাস ফোল্ডারের নাম, অর্থাৎ এই ফোল্ডারটা, এরপরে স্ল্যাশ, মানে ওই ডিরেক্টরিটা পাইয়ে দিলাম, এরপরে বলবো স্টাইল ডট এসসিএসএস, ক্লিয়ার? তার মানে কি ওই ফোল্ডারে ঢুকলো, ওই ফাইলটাতে গেল, ওই ফাইলের সাথে আমার সিএসএসের যে স্টাইল ডট সিএসএস আছে এটা লিঙ্ক তৈরি করতে হবে, তাহলে এখানে কোলন দেন। আপনারা যদি স্টাইল ডট এসসিএসএস এবং সিএসএসের স্টাইল ফাইলটা যদি একই ফোল্ডারে রাখেন, তাহলে আপনার এই স্যাস না দিয়েও তখন আবার ফোল্ডার নাম দিতে হবে, মানে ব্যাপারটা এরকম। কোলন দিলাম, কোলন দেওয়ার পর সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, ক্লিয়ার সবার? তাহলে কি আমি একটা ব্রিজ তৈরি করব, এই কাজটা আমি করে ফেললাম। এবার আমি ইন্টার দেব, যদি ভুল হয় এটা আবার করতে হবে, ইন্টার দিই, দেখেন ও কিন্তু হওয়া শুরু হয়ে গেছে, প্রসেস হচ্ছে, তাহলে ব্রিজটা কমপ্লিট। কোনো কিছু বলছে দেখেন তো, মোস্ট রিসেন্ট কল লাস্ট রুবি ক্যান নট ফাইন্ড, ও এটা তো আমাকে সেট আপ করতে হবে গাইস, সেটা আমি করি নাই, সরি সেট আপ করা হয়নি। সেট আপ করতে গেলে আমাকে সি ড্রাইভে যেতে হবে, সি ড্রাইভে যেতে হবে, যার পর আরও এই যে এখানে চলে আসলাম ইউজার ফরিতে, আমাকে ইনস্টল করতে হবে, ইনস্টলটা করা হয়নি। ইনস্টল করার জন্য মানে ইনস্টল করেছিলাম না, এটাকে স্টার্ট করতে হবে, ওইটাই বলতেছে যে আপনার রিসেন্ট কল লাস্ট এটা সেটা, এবং ফাইন্ড স্পেস, এই আমি যে স্যাসের কাজ করতেছি এটা ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। তো আমাকে যেটা বলতে হবে জেম, তারপর ইনস্টল স্যাস, ওই রুবি ইনস্টলার থেকে এই জেম ইনস্টল স্যাস ইনস্টল করতে হবে। এটার পরে আমার যে প্রসেসগুলো আমরা এতক্ষণ করলাম সেটা হবে, একটু ইনস্টল করতে টাইম নেবে। হয়ে গেছে, সাকসেসফুলি ইনস্টলড।
এটা যখন আসবে তখন বুঝবেন যে আপনি লিখতে পারবেন। এরপরে আমি এতক্ষণ ধরে যতগুলো কমান্ড করেছি না, সবগুলো এখানে দেখতে পাবেন। বুঝতে পারছেন? সবগুলো এখানে দেখতে পাবেন। এবার আমি ইন্টার দেবো, তাহলে জি ড্রাইভে ঢুকলাম, দেখেন আমাকে ডিরেক্ট নিয়ে গেছে। এবার এখানে আসার পর আমরা একটা কোড লিখছিলাম না, এই যেটা, এটা লেখার পর আমি ইন্টার দেব। এবার দেখেন শুরু। এবার এটা হওয়ার পর এই স্টাইল ডট এসএসএস সাথে এটা একটা সম্পর্ক তৈরি হয়েছে। কীভাবে বুঝবো? এখানে দেখেন স্টাইল ডট সিএসএস ম্যাপ জেনারেট হয়েছে, দেখছেন? তাহলে দেখেন এখানে দেখেন ওই জিনিসটা আসছে, এবং আগের যে কোড ছিল সেটা কিন্তু নাই, গায়েব হয়ে গেছে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে যা লিখবো, আমি যদি এখানে সেভ করি, ডান দিকে ইরোর দেখাচ্ছে। আমি যদি বলি যে বডি সেকেন্ড ব্র্যাকেট, যদি বলি কালার রেড, তাই দেখেন কালার রেডটা এখানে দেখাচ্ছে। এবং আমি যদি ওয়েবসাইট রান করি রিলোড, তাহলে বোর্ডের কালার, কন্টেন্ট যত আছে সব কালার চেঞ্জ। বোঝা গেছে? তার মানে কি, আমার কোডিং হচ্ছে পুরোটাই কম্পাইলারের মাধ্যমে, এবং কম্পাইলারের সুবিধাটা কি সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। একটু কঠিন লাগতে পারে, বাট আস্তে আস্তে ওটা সহজ হয়ে যাবে। এবং দেখেন বডিতে ক্লিক করলে আমরা স্টাইল ডট এস সিএসএস পাচ্ছি, আমরা কিন্তু স্টাইল ডট সিএসএস পাচ্ছি না। এবং আমি যদি এখানে ক্লিক করি, আমরা কোডটা দেখতে পাবো এখন স্টাইল ডট সিএসএসে। বোঝা গেছে? তার মানে এখানে স্যাস থেকে এই জিনিসটাকে নিয়ে আসা হচ্ছে, এখান থেকে কিন্তু সে দেখছে না। ক্লিয়ার সবার? দুটো কিন্তু ভিন্ন আঙ্গিকে আসছে। তো আমি এটাকে ক্লোজ করি। এখন কথা হচ্ছে আমরা সিএসএস যে করবো সেটা কিছু প্র্যাকটিস করব আমরা। তো আমাদের যেতে হবে saslang.com। saslang.com-এর মেইন যে পেজ, এখানে যদি যাই, আপনারা দেখবেন ইনস্টলে ক্লিক করলে আপনার ইনস্টলের ফরম্যাটটা কী, কীভাবে ইনস্টল করতে হবে। মনে আছে আমরা জেম ইনস্টল এটা লিখেছিলাম, তো এখানে আমরা লিখেছিলাম জেম, এখানে লেখা আছে npm। তো বিভিন্নভাবে এগুলো সেট আপ করা যায়, আমি রুবি ইনস্টলার দিয়ে করছি, এই কারণে আমার এটা লিখতে হচ্ছে। আর উপরের দিকে দেখবেন লার্ন স্যাস, ক্লিক যদি করি আমরা দেখতে পাবো যে কি কি কমান্ড বা কীভাবে লিখতে হয় সেই জিনিসগুলো দেখাচ্ছে। তো এখানে দেখবেন ফন্ট স্ট্যাক, এটাকে বলা হয় ভেরিয়েবল, এবং ভেরিয়েবলস উপরে বলছে ভেরিয়েবলে যদি কোনো কিছু লেখেন ওই ভেরিয়েবলটায় যে কোনো জায়গায় ইউজ করলে অটোমেটিক্যালি এই জিনিসটা পেয়ে যাবে। অর্থাৎ আমি যদি কালার লিখি হচ্ছে অমুক করে একটা কালার দিলাম, ওই কালার ভেরিয়েবলটা ইউজ করলে সব জায়গায় ওই একই কালার চলে আসবে, এবং কালার এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হবে, সব জায়গায় আমার চেঞ্জ করার দরকার হবে না। এই জন্য কিন্তু আমার ভেরিয়েবলটা ইউজ করতে হবে। এখানে নেস্টেডের কিছু পার্ট আছে যেটাও আমার ভেরিয়েবল দিয়ে করা হয়। এই প্রত্যেকটা জিনিস আমি প্র্যাকটিক্যালি দেখাবো এইখানটায়। এবং দেখবেন এখানে কয়েকটা পার্ট আছে, একটা হচ্ছে ভেরিয়েবল, নেস্টিং, তারপর হচ্ছে পার্শিয়াল, মডিউলস, ম্যাগজিন এবং এক্সটেন্ড আর অপারেটরস। এই জিনিসগুলো ইউজ করব। মূলত এগুলো যদি শিখতে পারেন স্যাসের আপনি হাফেজ হয়ে যাবেন। সো আমরা এখানটা এটা দিব না, এটা যে স্ট্রাকচার দেখতে খুব ভাল লাগে না, তো এখানটা দেখবেন প্লেন টেক্সট দেওয়া আছে, এই জন্য কালারটা ওরকম। আপনি যদি বলেন এখানটায় সিএসএস কোথায় জানি সিএসএস আছে, এই যে ক্লিক করলে দেখবেন কালারটা চলে আসবে। ওকে ফাইন, আমরা এটা ডিলিট করে দেবো। করার পর আমি যদি সেভ করি দেখবেন এখানেও ভ্যানিশ হয়ে যাবে। আর এটাকে ছোটো করি, কারণ আমরা এখানে তো কোড করব না, এখানে কোড করব। তাহলে আমাদের মেইন কাজ কি, প্রথম কাজ কি আমি প্র্যাকটিক্যালি দেখাই, রাইট? আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, থাকলেও ট্রান্সপারেন্ট হবে, রাইট? দেখেন এই কালারটা হবে। সবাই এতটুকু বুঝছি তো না? ওকে, এখন যেটা করব এটা ডিজাইন করব, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, এবং দেখবেন আমার ইমেজটা কিন্তু ওভাররাইট করে, রাইট? এবার এটা তাহলে কি করব, এরকম কেন পজিশন করব এখানে, অর্থাৎ স্ক্রল করলে জন্য ও আটকে থাকে। তাহলে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই যে ন্যাপটা আছে, ন্যাপটাকে আমরা বলবো, এখানটায় আমি বলি পজিশন ফিক্সড, তাহলে দেখবেন ও ওভাররাইট করে মানে ঢাকা পড়েছে, এই স্লাইডের উপরে গেছে। আমাদের এখানে বলতে হবে জেড ইন্ডেক্স 1 বা জেড ইন্ডেক্স 999, তাহলে কিন্তু আমার উপরে চলে আসে। কিন্তু দেখেন ও বাম দিকে আসছে, বলতে হবে উইথ 100%, অনেক কাজ, রাইট? কিন্তু এগুলো কিছু করার দরকার নাই আমার। বুটস্ট্র্যাপের অলরেডি একটা ক্লাস আছে, ন্যাভে আমরা এই ক্লাসটা বসে দেবো, বলবো ফিক্সড
টপ, এটা দিলেই হবে। ফিক্স টপ যদি দেই, এই ফিক্স টপটা দিয়ে দিলাম, তাহলে এবার যদি আমি রিলোড দিই, তাহলে দেখেন সে উপরে চলে যাবে, স্ক্রল করলেও আটকে থাকে। এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এই জায়গাটা যে কালারটা দিচ্ছি, এখানটা এই কালারটাকে আমরা অপাসিটি করব এরকম করে, বুঝতে পারতেছেন কী হচ্ছে। আর এখানে আসার পর লেয়ারটা ওপেন করে আমরা এখানে ক্লিক করব, একটু দাঁড়ান, এখানে সিলেক্ট করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে। এটা হচ্ছে লেয়ার, কিন্তু লেয়ার দেখেন 70% করা, মানে আমি যদি এটা 100% করি তাহলে কালারটা সলিড কালারটা বের হবে। এবার আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে কালারটা দেখতে পাচ্ছেন, তাহলে তার মানে কি 70% অপাসিটি করা ছিল 333 ব্যাকগ্রাউন্ড কালারটা। এবার আমরা এইখানটা সেম কাজটাই করব। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন বিজি ডার্ক দেয়া, যেটা আমরা বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছি। যদি আপনি এই কালারটাই এই ক্লাসের উপরে কাজটা করতে চান করতে পারেন। আমি এখানে 333 দিলাম, কিন্তু এটা অপাসিটি হবে 70%, রাইট? তাহলে এমনি করে এটা ক্লিক করেন, এই যেখানে 70 লিখতে পারেন বা 7 দিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি সে 70 হয়ে যাবে। তাহলে আমরা কালারটা পেয়ে গেলাম। এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই বা এটা পুরোটাই কপি করে আমরা বসাবো এই জায়গাটায়, সেভ করেন। তার ডান দিকে কিন্তু সিএসএস চলে আসার কথা, কিন্তু ইরর আসতেছে। ওয়াই? কি বলতেছে? ব্যাক স্ট্রেস কি কি জানি ইরর আসে। ইরর আসার পিছনে কারণ হচ্ছে 8 GB আছে, 8 GB দিতে হয়, তবে ইরর আসে। তাহলে আমাদের এটা ঠিক করতে হবে গাইস। এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে এমনে রাখি, আর এটা ইম্পর্টেন্টটা তুলে ফেলি, তাহলে আর ইরর আসবে না। এবার আমি যদি কপি করি, মানে তাকে আমি হেক্সা কোডে রূপান্তর করে দিলাম, কোনো না কোনো কারণে ইরর আসছিল, কোথাও না কোথাও ভুল হয়েছিল, বোঝা গেছে? এটা যদি বাদ দেই তাহলে আমরা পুরো কালারটা চলে আসবে, এটা যদি দেই তাহলে আমার অন্য কালারটা আসবে। তো আমি এটা দিলাম। এই যে বিজি ডার্কটা ইউজ করছি, আমার কালারটা দিচ্ছি, এই কালারটা আমি অনেক জায়গায় ইউজ করতে চাই। এটা অবশ্যই এখানে এডিট করে লাভ হবে না গাইস, কারণ এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, এডিট করতে হয় এখানে, আর এটা বাদ। সো এইখানটা আমরা যেটা করব, এই কালারটা আমরা ডিরেক্ট এখানে দিব না, কালারটা দিব হচ্ছে এখানে একটা ভেরিয়েবল দিয়ে। তো এই কালারটা, যে কালারটা আমরা উপরে দিচ্ছি, এক্স্যাক্টলি সেম ওয়েতে মনে করেন আমি এটাকে যদি অপাসিটিটা আগের মতো করে রাখি, এই কালারটাই কিন্তু অনেক জায়গায় ইউজ হতে পারে। যেমন এখানটা একটা ওভারলে আছে, ওই কালারটা দেওয়া আছে, এখানটায় ওভারলে দেওয়া আছে, আবার নাও থাকতে পারে, আবার এখানটায় কিন্তু ওভারলে একটা দেওয়া আছে, রাইট? তাহলে অনেক জায়গায় ইউজ করার জন্য এই বিজিটার ক্লাসটা নিশ্চয়ই সব জায়গায় ইউজ করব না, কিন্তু আমি কালারটা ইউজ করতে চাই। তাহলে এইখানটায় ভেরিয়েবল কল করব, অর্থাৎ আমি বলবো ওভারলে নামে একটা নাম দেব, দেওয়ার পর কোলন দিয়ে এই কোডটা এখানে বসায় দেব, মানে কালারটা এভাবে। তাহলে এখানে যদি তাকান আপনারা, যদি গোল্যাঙে যান, উপরের দিকে দেখবেন ওই ভেরিয়েবলটা কল করা হয়েছে এইভাবে $সাইন দিয়ে, এবার এখানে তারা কালারটাও দিয়েছে। আর হেলভেটিকা হচ্ছে ফন্ট ফ্যামিলি, সেটাও তারা ইউজ করেছে। আমি এইভাবে কাজগুলো করব। ওভারলেটা জাস্ট এখানে ইউজ করলেই অটোমেটিক্যালি ওই জিনিসটা এর মধ্যে বসে যাবে। দেখেন কোনো চেঞ্জ হয়নি কিন্তু, তার মানে কি ওটা কাজ করছে। এবার আমি ওয়েবসাইট যদি ভিউ করি, রিলোড দিই, তাহলে আমরা সেম জিনিসটাই পাচ্ছি না, ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। করার পর দেখেন আমারটা কাজ করছে, হ্যাঁ করছে, কিন্তু করছে না, ইম্পর্টেন্স দিতে হবে। তাহলে ইম্পর্টেন্স এই বিজির একটা তুলে ফেলে ন্যাভের মধ্যে ইউজ করি, ন্যাভ ক্লাসের মধ্যে। বিজির একটা কোথেকে তুলব? এখান থেকে, দরকার নেই আমার। তাহলে এইখানটায় ন্যাভে দিব, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, ইম্পর্টেন্স দিতে হবে না। এবার যদি রিলোড দেন, এবার পায়, তার আর কোনো সমস্যা হচ্ছে না, কারণ ওই বিজি ডার্কের ভিতরে আবার ইম্পর্টেন্ট দেওয়া ছিল, এই জন্য প্রবলেম হচ্ছিল। এবার এটা তো আমরা বুঝলাম যে একটা কাজ করলাম, আমি স্টেপ বাই স্টেপ সবগুলো করার চেষ্টা করব, আপনাদের কাজ প্রজেক্ট করতে করতে এমনি একটা অভ্যেস হয়ে যাবে। এখানটায় আসার পর আপনারা দেখবেন
যে আমাদের একটা লাইন আছে নিচের দিকে, এই জিনিসটা করব কিভাবে, রাইট? এই জিনিসটা করব কিভাবে, উপরে নিচে যে হাইটটা এটা আমরা পরে করছি, এখানটায় এইটার সাইজিং করব। তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন, আপনারা দেখতে পাচ্ছেন বোল্ড এবং এরিয়াল দেওয়া, মানে খুবই সিম্পল একটা ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে। তাহলে বোল্ড করবো এবং 20 পিক্সেল করবো, তার মানে কি আমার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার কম্বিনেশন এগুলো আমার হোভার এফেক্টে দিব এটা। তাহলে এইটাকে আমার ধরতে হবে না, প্রথমত এটা ধরতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন। এবার আমরা একটা জিনিস বুঝতেছি, যেটা অ্যাক্টিভ থাকবে এবং হোভার হবে সেটার কালার হবে ইয়েলো, রাইট? নর্মালি কী হবে, নর্মালি হোয়াইট কালার হবে। তাহলে এইখানটায় যে কোনো একটাকে ক্লিক করেন, এখানে হচ্ছে এই কালারটাকে আমি এমনে করে এইভাবে দিই, তাহলে কি হচ্ছে আমরা কালারটা পেয়ে যাচ্ছি। এই জিনিসটাকে কপি করেন, এটা কিন্তু বুটস্ট্র্যাপের, তো কপি করে আমরা এইখানটায় দিব, এর নিচে দিয়ে দিলাম। এবার আমি রিলোড দেন, কিন্তু এইখানটায় এটাকে আমরা ট্রিপল দিয়ে দেব, দিয়ে আমি সেভ করি। ডান দিকে ইরোর আসতেছিল, কারণ কি এই 8 GB তারা ট্র্যাক করতে পারে না, এই জন্য কোনো কমা বা সেমিকোলনের জন্য প্রবলেম হচ্ছিল না। এবার আমি যদি রিলোড দিই তাহলে আমরা এটা পাচ্ছি। এবার সেভ করি, তাই আমরা সব জায়গায় হোয়াইট পাচ্ছি। এখানটায় আমরা বলবো ফন্ট সাইজ কত, বলবো 20 পিক্সেল দেখেছিলাম, সেমিকোলনে ক্লোজ, রিলোড দেন, তাহলে বড় হয়ে গেল। এবার যদি আমরা এখানে স্পেস দিতে চাই সেটা আমরা করতে পারি। এগুলো আমাদের মাপতে হবে একটু একটু করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এই হোমে কালার দেখছি, এই কালারটা আমরা দিব কিভাবে, যেটা ন্যাপ লিঙ্কে দিব। ন্যাপ লিঙ্কে যেহেতু কালার দিব, এইখানটায় আমরা বলবো অ্যান্ড এবং বলবো হোভার। কেন এটা করছি, এটা করার সুবিধা কি, এইভাবে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, কালার যদি আমি এখানে বলি রেড, এবং আমি যদি এটাকে রিলোড দিই, মাউস রাখেন, দেখেন কালার হয়ে গেল রেড। এইটাতে সুবিধা কি দেখেন, ও কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যায়, ও অটোমেটিক্যালি পেয়ে যায়। এটাতে সুবিধা হচ্ছে আমার অতিরিক্ত এই জিনিসটা আর লিখতে হচ্ছে না, বুঝতে পারছি? অ্যান্ড হোভার মানে ওইটারই ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন লিখবো অ্যান্ড হোভার, তাহলে ওর মধ্যে হোভার হয়ে গেল। তার মানে ওই ন্যাপ লিঙ্কের ভিতরে যা কিছু করবেন এটার মধ্যে, তারপর ফোকাস দেন বা যাই দেন না কেন, আপনি করতে পারবেন খুব ইজিলি। এখন আমাদের পুরো ওয়েবসাইটে থিম কালার হচ্ছে ইয়েলো, রাইট? থিম কালার ইয়েলো না? তাহলে আমরা এই জায়গাটা একটা ভেরিয়েবল কল করি, বলি থিম কালার, একটু ছোটো হাতে বড় হাতে করে রাখি, কোলন দিয়ে আমরা থিম কালারটা দিব। কালারটা হচ্ছে ইয়েলো, ইয়েলো কালারটাকে কপি করি, এখানে ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে কালারটা পেয়ে যাব। এবং এই কালারটা আমি বসায় দেবো হচ্ছে এখানটায় হ্যাশট্যাগ দিয়ে, বোঝা গেছে? যখন আমরা এটা দিব, এই থিম কালারটাই জাস্ট এখানে বসায় দিবেন, তাহলে ওয়েবসাইটে যত জায়গায় পাবেন এইটা বসায় দিবে, অটোমেটিক্যালি কালারটা পেয়ে যাবে। কালারটা এখানে পেয়ে গেছি। এবার যদি আমি ওয়েবসাইট ভিজিট করি, তাহলে আমরা কালারটা পাচ্ছি, বোঝা গেছে? এতটুকু তো বুঝছেন নাকি? কার কোনো সমস্যা? ওকে, এখন আমরা এই জিনিসগুলো করলাম, ন্যাপ দিলাম, ন্যাপ দিয়ে করলাম। আচ্ছা, ন্যাবের ভিতরে কি এগুলো না? এটা লক্ষ্য করবেন, এখানটায় ন্যাবের ভিতরে কিন্তু ন্যাপ বার ডার্ক দেওয়া আছে, এবং ওটাই কিন্তু আমরা কল করেছি ন্যাপ বার ডার্ক। তো আমি যদি ন্যাপ বার ডার্কটা কল না করি এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি এর ভিতরে দিয়ে দেই, তাহলে ন্যাবের ভিতরে এই জিনিসটা পাবে। কথা বুঝতে পারছেন? তাহলে একবারে হয়ে যাবে, এবং কালার চেঞ্জ হবে গাইস, একটু 19-20 হবে। তাহলে কি হচ্ছে, ন্যাবের ভিতরে ওই ন্যাপ বার, ন্যাপ লিঙ্ক, তার ভিতরে হচ্ছে হোভার, এইভাবে আসতেছে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ন্যাপ বার, ন্যাবের ভিতরে কিন্তু ন্যাপ লিঙ্ক, তাহলে কি আমার এইটা ওর ভিতরে দিতে পারে না, যেমনটা আমরা হোভার করেছিলাম? আমি আপনাদের এটা সহজ করে বলি, নিচের দিকে সোশ্যাল আইকন যেটা আছে সেটাতে আমি এক্সাম্পলটা দিই, তাহলে হয়তো আপনাদের জন্য আরও ক্লিয়ার হবে। সোশ্যাল আইকন, আমরা সোশ্যাল আইকনের ভিতরে ঢুকি একেবারে নিচের দিকে। এই সোশ্যাল আইকনে এখানে আমরা এগুলো করেছি, আমরা এখানে একটা ক্লাস দিই সোশ্যাল লিস্ট, বলতে পারি না? এই সোশ্যাল লিস্টটাকে আমরা আলাদাভাবে সিএসএস করব, এটা এর ভিতরে। তা আমি যদি এখানে কমেন্ট দেই, মনে করেন আমি কমেন্টিং করলাম, এই কমেন্টিংটা এখানে দেখায় কিনা দেখেন তো, আসে? গ্রেট, যদি আসে তাহলে আমরা এখানটায় বলবো সোশ্যাল লিঙ্ক।
এবং এর নিচে আমি এটাকে কল করি। তাহলে আমি যদি সোশ্যাল লিস্টে কোনো সিএসএস করতে চাই, সাপোজ আমি এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে আমি কালারটা এখানে পেয়ে যাব, ডান দিকে আসলো। এবার আমি ওয়েবসাইট যদি ভিজিট করি, রিলোড দেন, তাহলে কালারটা আসলো। বাট আমি চাচ্ছি যে এলআইগুলোতে কালার আসুক, নট সোশ্যাল লিস্টে। তাহলে আমরা কি করতাম বলেন তো? আমরা এমনে আলাদাভাবে লিখে এলআই কি কল করতাম না? এটা না করে আমরা ভিতরে এলআইকে কল করলে অটোমেটিক্যালি ভিতরটা পেয়ে যাবে। এবং এখানে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার রেড, ডান দিকে সে অটোমেটিক্যালি সেই জিনিসটা করে ফেলে। বুঝা গেছে? এবং আমি এর ভিতরে অ্যাঙ্করটাকে ঢুকতে চাই, সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমি বলবো কালার রেড, তাহলে অটোমেটিক্যালি সে নেস্টেড করে ওর ভিতরে ঢুকে যাবে। কিন্তু আমি যদি এটা বাদ দিয়ে এমনি সেভ করি, ডান দিকে দেখবেন কিছু দেখাবে না। অর্থাৎ যদি আপনি প্রপার্টি ভ্যালু না দেন, কখনোই সে সিএসএসে কম্পাইল হবে না। এটা একটা গুড থিং না? হ্যাঁ, কল করার দরকার নেই। এটা হচ্ছে একটা ট্রিক্স। এরকম কিন্তু আরও অনেক সুবিধা পাবেন। এটা হচ্ছে একটা সুবিধার মধ্যে অন্যতম, কারণ এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং আমার করতে হয় আর কি সবচেয়ে বেশি। তাহলে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এখন সিএসএস করি, তাহলে আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখানে আমরা বলবো উইথ, মনে করেন 40 পিক্সেল দিলাম, তারপরে হাইট দিব 40 পিক্সেল, এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। কোনটা কালার দিব আগে আমরা দেখি ডিজাইনটা কী আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে থিম কালারটা, তাহলে আমার এখানে বলতে হবে ওই থিম কালার। তাহলে আমার কালার কোডটা লিখতে হচ্ছে না। এখন ক্লায়েন্ট যদি বলে থিম কালারটা পুরো ওয়েবসাইটে চেঞ্জ করো, মানে মেইন কালারটা ইয়েলো কালারটা চেঞ্জ করে দাও, গ্রিন করো, তাহলে কি আমার সব জায়গায় চেঞ্জ করতে হবে না? এটা না করতে হবে না আর। তাহলে আমার থিম কালারে যদি চেঞ্জ করি তাহলে সব জায়গায় চেঞ্জ হবে। মানে বড় যত প্রজেক্টটা যত বড় হবে তত বেশি ইজি হবে আপনার জন্য। তাহলে আমি থিম কালার যদি দিয়ে দিই, আপনি দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা চলে আসছে। রিলোড দিই, দেখেন চলে আসছে। এখন এটাকে নিয়ে আরও একটু মডিফিকেশন থাকবে। আমরা এখানে ডিসপ্লে ব্লক করে নিই, এই জন্য কিন্তু ছোটো হয়নি, মানে বড় হয়নি। ডিসপ্লে ব্লক করে দিই। এবার যদি আমি রিলোড দিই, তাহলে দেখেন বড় হয়ে গেল। আমরা আরও কিছু জিনিস জানি, সেটা হচ্ছে লাইন হাইট করতে হবে, রাইট? লাইন হাইট করতে হয়, কত করব? 40 পিক্সেল, তাহলে করে ফেললাম। তারপর হচ্ছে টেক্সট আলাইন করব, সেন্টার। আর কি করব? টেক্সট ডেকোরেশন করব, নান, মানে যাতে ব্যাকগ্রাউন্ড কালার ওই বর্ডার না আসে এই জন্য। রিলোড দেন, এটা হলো। তারপর হচ্ছে কালারটাই চেঞ্জ করে নিই, এই কালারটাও চেঞ্জ করে দিই, ট্রিপল F, রিলোড দেন। ওকে, মাঝখানে গ্যাপ তৈরি করব, এই গ্যাপটা আমরা এলআইতে করব। বুঝা গেছে? এখানে আপনি মার্জিনও দেন, প্যাডিংও দেন আপনার ইচ্ছে। আমি এখানে প্যাডিং দিয়ে করি, মনে করেন আমি 5 পিক্সেল দিলাম, তাহলে কী হবে? এখানে চারপাশে প্যাডিং হয়ে গেল। তার মানে কি আমার জিনিসটা আমি কন্ট্রোল করছি খুব ইজিলি। এবং দেখেন অল্প কোডে কাজ হয়ে যায় এবং মিনিফাই হয়ে যায়। মিনিফাই বলতে অনেক বেশি লাইন হয় না, ইন্টার হয় না। এতে কী হয়? ওয়েবসাইটটা ফাস্ট লোডেড হয়। এটা মিনিফাই না করে আমার আবার ডেকোরেট যদি করি, তাহলে আবার দেখতে সুন্দর লাগে। সো এটা করলাম, এবং আমি এটা হোভার এফেক্ট দেবো। তাহলে এখানে একটু তাকান, এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কিন্তু নর্মালি থাকবে না, হোভার করলে থাকবে। নর্মালি এটা থাকবে, তার মানে কি বর্ডার দিতে হবে না? তাহলে এইখানটা আমরা একটা বর্ডার ইউজ করি, বর্ডার দিই, বর্ডার শুধু দিব। বর্ডারে কিন্তু একটা গ্রে কালার হবে, তো এখানে 1 পিক্সেল দিই, তারপর হচ্ছে সলিড দিব। এখানটা দেখবেন জুম করলে আমরা একটা কালারটা পাবো, ক্লিক করেন, তাহলে এখানে একটা গ্রে কালার পাবো। দেখেন কালারটা কিন্তু আসে না, অনেক সময় এরকম প্রবলেম হয়, ক্লিক করলে কালারটা আসে না, এই কালারটা আসে না। তো এখানে কালারটাকে উল্টায় দিতে হবে। এই যে দেখেন কালারটা, এখানে ক্লিক করলে আবার কালারটা চলে আসে, হয়তো আসে না এখনও, না? আচ্ছা, কালারটা নেওয়া তো মুশকিল। এই যে দেখেন কালার কোডটা চলে আসছে। নট শিওর, বাট আমি নিই, কালার কোডটা নিয়ে নিলাম। নেওয়ার পর এই কালার কোডটা আমরা এখানে বসায় দেবো, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব না, ট্রান্সপারেন্ট করব, রাইট? তাহলে এখানে বলবো ট্রান্সপারেন্ট। এবার যদি ওয়েবসাইটটা ভিজিট করি, এই দেখেন বর্ডার চলে আসছে, তার মানে কি এই কালারটা এখানে ট্রান্সপারেন্ট হবে ঠিকই, কালারটা হবে এখানটায়, রাইট? এবং এটা আবার হোভার এফেক্ট হবে। হোভার এফেক্ট হলে কিন্তু উল্টে যাবে, তখন এখানটায় অ্যান্ড দিয়ে বলবো, কোলন দিয়ে বলবো হোভার। তাহলে কি কি উল্টায় দিব, মানে রিভার্স করব। আমার 3টা জিনিস লাগবে, একটা হচ্ছে
কালার, বর্ডার এবং এটা, এই তিনটাকে আবার এখানে কল করব। কল করার পর থিম কালারের জায়গায় এটা হবে হোয়াইট কালার, বর্ডার হবে এটা, ব্যাকগ্রাউন্ড কালারও হবে এটা, আর এখানটায় হবে হোয়াইট। তাহলে কি হবে, আমার কালারটা রিভার্স হবে। এবার যদি এভাবে রাখি রিভার্স হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার হয়েছেন? মানে সিম্পল জিনিস, জাস্ট এটা জাস্ট অভ্যেস করতে হবে কীভাবে লেখা হচ্ছে, বরং এটাই কিন্তু ইজি মনে হচ্ছে, রাইট? ওকে, এবার এটাকে আরও আরও জিনিসটাকে আরও কিন্তু জটিল করা যায়। জটিল বলতে আরও ইজি করা যায়, জটিল বলা যাবে না। সো এখানে দেখবেন আমরা হাইট উইথ বারবার এরকম করছি, এবং দেখেন তিনটাতে কিন্তু আমার একই রকম ভ্যালু দিচ্ছে। এই ভ্যালুটাকে আবার আপনি কাস্টমাইজ করতে হবে, মানে ডাইনামিক করতে হবে স্যাসের মাধ্যমে। ওইদিকে আমি না যাই, আমি যেটা করব সেটা হচ্ছে এখানটায় যে বর্ডারের কাজটা করেছিলাম, এই বর্ডারটাকে আমরা অন্য লেভেলে নিয়ে যাব। অন্য লেভেল বলতে এটাকে আরও একটু সুইটেবল করব। যেমন এইখানটায় যে কালারটা আছে, এই কালারটাকে এখানটা নিয়ে আসি। আমি বলতে পারি গ্রে কোলন, কালারটাকে কপি করে নিই, কাট করে আমি কালারটা এখানে দিয়ে দিই, কারণ এটা আমার অনেক জায়গায় ইউজ হতে পারে। এবং গ্রেটা আমি এই জায়গাটা বসাই দেব। তাহলে কি হচ্ছে, আমি যদি কোথাও লাগে আমার কালার কোডটা বসাতে হবে না, গ্রেটা দিলেই হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই বর্ডারটা আমার অনেক ওয়েবসাইটে অনেক জায়গায় ইউজ হতে পারে, কিন্তু ইউজ আসলে হবে কি না সেটা কিন্তু আমার দেখতে হবে, তাছাড়া আমি করব না কাজটা। না, খুব একটা না, এই যে এখানে আছে, তা আমার এখানেও কিন্তু ওই গ্রেটা ইউজ হবে। তো যেখানে যেখানে ইউজ হবে ওই জিনিসটা করার জন্য আমরা এই বর্ডার পুরোটাকে আমার বারবার কপি পেস্ট করতে হবে না, এটাও তো কপি পেস্ট করতে হবে তখন, রাইট? আমি চাচ্ছি না এটা কপি পেস্ট করতে, আমি এটাকেও আর একটা ফরম্যাটে নিয়ে যাব যাতে পুরো প্রপার্টি ভ্যালুটাকে কপি পেস্ট হয়ে যায়, এবং গ্রেটাও কালারটাও আমি চেঞ্জ করতে হবে ইজিলি। এই জিনিসটা করার জন্য মানে ওই কালারটাই রাখবো, এইভাবে এটাকে করা হবে। এবং এটার জন্য আমরা এখানে যেটা করেছিলাম, মিক্সিন শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম একটু। মিক্সিন অ্যাকচুয়ালি মিক্সিন না, সরি, এই যে এক্সটেন্ড, এটা দরকার। এবং এটা লেখার পদ্ধতি হচ্ছে এটা। তো আমি এটাকে কপি করে উপরের দিকে বসায় দিই এক্সটেন্ডের, যেহেতু এটা বর্ডার, আমি এখানে এটাকে নাম দিব বর্ডার। এবার এটা কিন্তু পার্সেন্টেজ দিতে হবে, এটা বাদ দেয়। তো আমার যেটা বারবার কপি পেস্ট বা যেটা বারবার ইউজ হয়, রিইউজ হচ্ছে পুরো প্রপার্টি ভ্যালু, সেটা আমি এখানে দিয়ে দিই। এবং এখানে ভেরিয়েবলটা আসবে আবার এখান থেকে। এবং এই বর্ডারটাকে আমি কল করব হচ্ছে এইখানটায়, বুঝতে পারছেন? তাহলে এখানটায় কল করব কিভাবে, ওরা বলে দেয় লিখতে হবে এক্সটেন্ড, এখানটা এক্সটেন্ড লিখতে হবে, তারপর কোলন পার্সেন্টেজ দিয়ে ওই বর্ডারটাকে কল করি। দেখেন এখানে ইউরোর দেখাচ্ছে। আচ্ছা, এক্সটেন্ডের পরে কোলন হবে না গাইস। তাহলে দেখবেন এই যে দেখেন কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এবং দেখেন এখানে প্যাডিং, কিন্তু বর্ডারটা এখানে আসছে, দেখেন তো বর্ডার আছে নাই। এ কি করছে, উপরের দিকে অ্যাসাইন হয়ে গেছে। কারণ এইখানে যদি আমি এই বর্ডারটা অন্য জায়গায় দিতে চাই, মনে করেন বর্ডারটা দিব মনে করেন H1-এ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এই জিনিসটাকেই কপি করে এখানে বসায় দেন। তাহলে ওই বর্ডারের যে ফরম্যাটটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা, তাহলে ওইটা এখানে অবশ্যই অ্যাড হয়ে যাবে। এখন কেন সে আলাদাভাবে হয়েছে বুঝতেই পারতেছেন, কমা দিয়ে দিয়ে চলে আসছে। মানে এই প্রপার্টি ভ্যালুটাকে যত জায়গায় ইউজ হবে সবগুলো ট্যাগগুলোকে কমা দিয়ে দিয়ে বা ক্লাসগুলোকে কমা দিয়ে দিয়ে অ্যাড করে দেবে। তাহলে কি হচ্ছে, আমার জন্য অল্প কোডে ওই প্রপার্টি ভ্যালুটা রিইউজ হচ্ছে। তাহলে এটা কেন এখানে দেন এটা বুঝতেই তো পারতেছেন, আলাদাভাবে এখানে নিয়ে আসছে। সবাই ক্লিয়ার হয়েছে জিনিসটা? না, এটা করা আপনি রিউজ করবেন দেখে তো আপনি আলাদাভাবে করতেছেন, রিউজ না করলে তো দরকার নাই। ওকে, এই জন্য তো আমি চেক করলাম পিএইচডিতে এটা আছে কিনা। তো আমি এটা বাদ দিই, এই জিনিসগুলো অবশ্যই ডেকোরেট করে রাখবো, কারণ আমার কিন্তু এগুলো ফিউচারে আবার ইউজ করতে হবে। কারণ আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভুলে যাই, কিন্তু আমি নিজেও ভুলে যাই, আজকে করলাম না কালকে ভুলে যাব। তো
তো যাই হোক, আমরা এটা এই সিএসএসটা করলাম বা সোশ্যাল আইকনের কাজটা করলাম। এবার এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এখন দেখাবো, সেটা হচ্ছে ম্যাগাজিন। খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ম্যাগাজিনটা কেন ইউজ করব এটা আমি বলতেছি। এখানটায় মনে করেন আমার ওয়েবসাইটে হোভার এফেক্ট দেব, মাউস রাখবো, এই যে এফেক্টটা ট্রানজিশন হবে, মানে ধীরে ধীরে হবে। ধীরে ধীরে করার জন্য এখানটা আমি লিখবো হচ্ছে ট্রানজিশন অল 0.3s ইজ লিখলাম। এবার আমি রিলোড যদি দেই, মাউস রাখেন, ধীরে ধীরে হচ্ছে। কিন্তু এইরকম এফেক্ট আমরা অনেক জায়গায় দিব না, তাই না? অনেক জায়গায় তো দেই। তাহলে আর একটা জিনিস, সেটা হচ্ছে ট্রানজিশন অল যে ইজ হচ্ছে বা ধীরে ধীরে হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র একবার লিখলে হয় না, কয়েকবার লিখতে হয়। কেন জানেন? যাতে এটা যে কোনো ব্রাউজারে সাপোর্ট করে, কারণ এই ধরনের কোডগুলো হচ্ছে CSS3 কোড। তখন আপনি কি করবেন? অটো অটো প্রেফিক্স নামে একটা ওয়েবসাইট আছে, অটো প্রেফিক্সার মেবি, এই যেটা এখানে যাব, এই জায়গাটায় আমি এটা বসায় দিই। দেখেন ও 3বার কল করছে, তার মানে কি ব্রাউজার ডিপেন্ডেবল যাতে সাপোর্ট করে এতবার লিখতে হবে। আবার মনে করেন আমি লিখলাম, মনে করেন বর্ডার 1 পিক্সেল, এই যে দিলাম, সে কিন্তু 3বার লেখেনি, তার মানে কি এটা দরকার নাই। আবার আমরা মনে আছে আমরা শুরুর দিকে বক্স সাইজে বর্ডার পাস করতাম, দেখেন ও কিন্তু ওয়েব কিট দেখা দিচ্ছে, বর্ডার বক্স সেমিকোলন দেন, তাহলে তাকে 2বার লিখতে হবে। কেননা যে কোনো ব্রাউজার সাপোর্টের জন্য এই 2বার লিখতে হবে, সে কিন্তু এটা বলে দেয় আমাকে, এটা হচ্ছে সুবিধা। ওকে, এই জন্য আমরা এখানে কি করব, এই জিনিসটা দিব। কতবার করলাম? 3বার। এখন কথা হচ্ছে এইরকম এফেক্ট আমরা ওয়েবসাইটে কয়েক জায়গায় দিব না, যতবার হোভার করব ততবার দিব। এই জন্য এটা আমরা মিক্সিনে রূপান্তর করব। দুটো জিনিস দেখব। দেখেন আমি এটাকে কাট করি, কাট করার পর এইখানটায় আমরা বলতে পারি না ট্রানজিশন, মনে করেন আমি এখানে ট্রানজিশন দিলাম, মানে আমরা মিক্সিনে না ইউজ করে এক্সটেন্ডার ইউজ করতে পারি। সরি, এটা দিচ্ছে কেন, এটা হবে পার্সেন্ট। তো আমি মনে করেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা বসাই দিলাম, সাপোজ এটা দিয়ে দিলাম। তাহলে এইটাই কিন্তু আমি ইউজ করলে অটোমেটিক্যালি কাজ করবে, রাইট? তাহলে এখানটায় বলেন @extend দিয়ে দেন সেমিকোলন। তাহলে দেখবেন এখানটায় একটা কোড অ্যাড হয়েছে, এই যে দেখছেন। কিন্তু এরকম তো হতে পারে যে আমরা ভ্যালুটা চেঞ্জ করছি, তারপরে অ্যানিমেশনটা চেঞ্জ করছি, রাইট? এরকম হয় না যে বিভিন্ন জায়গায় এফেক্টটা বিভিন্ন রকম দিচ্ছি? তখন এইটাকে অবশ্যই এমনভাবে কাজ করতে হবে যাতে অটোমেটিক্যালি চেঞ্জ হয়, প্যারামিটার পাস করতে হবে। এইটাকে বলা হয় ম্যাগাজিন। মানে আমি একই ফরম্যাটটা ইউজ করবো, অনেক জায়গায় জাস্ট নাম্বারটা চেঞ্জ করব। তাহলে এখন তো আপনি চেঞ্জ করতে পারবেন না, পারবেন? এখানে আপনি পারবেন, এখানে বসাচ্ছেন আপনি অ্যানিমেশনটা এক্সেসটা, মানে আপনি ট্রানজিশনটা চেঞ্জ করবেন, পারবেন না। আপনাকে করতে হবে এখানটায়। যদি আপনি এখানে করেন তাহলে কিন্তু সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য ম্যাগাজিন ইউজ করতে হবে। ম্যাগাজিন কীভাবে কাজ করে সেটা আমরা এখান থেকে কপি করি। আমি কপি করছি শর্টকাটের জন্য। তো এখানটা আমি এটা বসাই দিই। দেখেন এখানে একটা ভ্যারিয়েবল, এটা প্যারামিটার বলা হয়। তো আমরা অ্যাকচুয়ালি এটা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না, এটা আমাদের লাগবে না। এখানটায় এটাকে এখানে না দিয়ে এখানটা বসাই দিই, সরি এখানটা বসাই দিই। এবার ট্রানজিশন আমরা এটা নাম দিব হচ্ছে ট্রানজিশন বাদ। এবার এইখানটায় আমরা কোন জিনিসগুলো নিয়ে মানে চেঞ্জের কাজ করব, চেঞ্জ করব, আমরা এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য এখানটা লিখবো হচ্ছে মনে করেন টাইমিং বা যা ইচ্ছে তাই লেখেন। কিন্তু লিখতে গেলে আপনাকে অবশ্যই এখানে যেরকম ভেরিয়েবল পাস করছে না, এই যে ডলার দিয়ে, সেটা করতে হবে। এর ভিতরে আমরা এটা দেব টাইম, বা অন্য কিছু লিখতে পারেন, আপনি লিখতে পারেন সেকেন্ড, এজ দেন, তাতেও সমস্যা নাই। আমি আর একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে ইজ। এই জন্য আমরা এখানে কমা দিয়ে যা ইচ্ছে তাই লেখেন, মানে এফেক্ট বলতে পারেন, দিয়ে দিলাম।
এখন এই জিনিসটা এখানটায় বলতে হবে, এখানটায় বলতে হবে, তাহলে 3বার লিখতে হবে না আমাকে, বললাম। আর এই জিনিসটা এখানটায় 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 বলতে হবে, তাহলে কী হবে, অটোমেটিক্যালি সে কাজ করবে। এখন ইরোর আসার কথা, তো এই ট্রানজিশন, এই কথাটা জাস্ট কল করব এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই জিনিসগুলো এই জায়গাটায় ভ্যালুটা বসাবো। কত বসাবো? 0.3 সেকেন্ড। তাহলে অটোমেটিক্যালি সে কী করবে, রিপ্লেস হবে এখানে এখানে এখানে। আবার এফেক্টের জায়গায় বলবো ইজ কিনা, সেটা এখানে 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 রিপ্লেস হয়ে যাবে। তাহলে কল করব কিভাবে, মানে কোথাও ইউজ করবো কীভাবে, সেটা হচ্ছে ইনক্লুড দিতে হবে। ইনক্লুড দেওয়ার পরে এই জিনিসটা করতে হবে। যেমন ট্রানজিশন কথাটা লিখবো এইখানটায়, এখানটায় বলবো ইনক্লুড, এবং ইনক্লুড দেওয়ার সময় আমরা মনে হয় হ্যাশট্যাগ দেবো না, হ্যাঁ ঠিক আছে, মানে @ দেবো। ট্রানজিশন নর্মাল দেবো, এখানে তো তাই করছে রাইট, হ্যাঁ। কিন্তু এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে এরকম, কিন্তু দুটো ভ্যালু দিতে হবে যে। এবার যদি আমি সেভ করি, দেখেন ইরোটা কিন্তু যাবে না, কারণ আমি দেইনি, কাজ কমপ্লিট হয়নি। এখানে আমার বলতে হবে 0.3s কমা, আমি বলবো ইজ। এবার সেভ করি, দেখেন ইরোর নাই, তার মানে এখন পারফেক্টলি কাজ করছে। কোথায় আসতেছে, সেটা উপরের দিকে আসার কথা, আর ভিতরেও আসতে পারে, মিক্সিন ভিতরে চলে আসছে, চলে আসছে। এখন আমি যদি এখানে বলি 4, সেভ করেন, তাই দেখেন 4 হয়ে যাবে, যা ইচ্ছে তাই করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে আপনার ভ্যালুগুলো যে জায়গায় ইউজ করবেন সেই জায়গার মতো আপনি আবার চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? ওকে, এখন আমরা এতটুকু করলাম, শুধুমাত্র আমরা সোশ্যাল লিস্টের উপরে এত অ্যাক্টিভিটি চালালাম। কিন্তু মজা বিষয় কি জানেন, আমি জাস্ট কয়েকটা সেকশন যদি করি, আমার অনেকগুলো সেকশনের কাজ হয়ে যায়। এবার আমরা হিডারে কাজ করে শেষ করব। আমি একটু 19-20 করে করছি, হিডারে কাজ করে শেষ করব। হিডার বলতে আমাদের একটা এফেক্টিভ কাজ ছিল না হিডার, সেটার কাজ করব। এই যেটার অ্যাবাউট মি, অ্যাবাউট মির ইন্টারফেসটা কীরকম ছিল দেখেন তো। বা রিসেন্ট স্টোরিতে যাই, এখান থেকেও তো করতে পারি তাই না, রিসেন্ট স্টোরি। তো যেটাই হোক না কেন, আমরা ওই ট্যাগগুলোকে তো কল করতে হবে। এই যে হেডিং, হেডিংটাকে আমরা কমেন্টিং করি, স্ল্যাশ দিয়ে দিই, ডট দিয়ে আমরা হেডিংকে কল করি, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এর ভিতরে কী কী আছে, এর ভিতরে হচ্ছে H1, সেটাকে আমরা কল করব, H1কে কল করি। এবার H1-এর বাইরে স্প্যান ট্যাগ আছে যার নাম হচ্ছে লাইন, সেটাকে কল করব, ডট দিয়ে আমরা লাইনকেও কল করি। ক্লিয়ার? এবার আমরা হেডিংয়ে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে ওয়েবসাইটে যত জায়গায় হেডিং আছে সবগুলো সেন্টারাইজড হয়ে যাবে। ওকে, এবার যদি আমি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড দেন, সেন্টার হয়ে গেল। এখন নিচের দিকে একটা লাইন দিব, এই লাইনটা আমরা দিব কিভাবে, আমরা এই লাইনটা দিব একটা লাইনের মধ্যে, এবং সাথে হচ্ছে একটা এরকম একটা ড্যাশ চিহ্ন দেব, যেটা অটোমেটিক্যালি সে ডানে বামে করবে। বুঝতে পারছেন জিনিসটা, ডানে বামে করবে। তাহলে এটা করা যায়, এটা কিন্তু কি ফ্রেম ইউজ করবো এখানে। এই জায়গাটা টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, H1 আমরা একটা সাইজিং করি, আমরা এখানে ক্লিক করে টিতে ক্লিক করে এটা নিয়ে নেই, কালার নিয়ে নেব 333, তারপর হচ্ছে 43.6 বোল্ট। এটাও কিন্তু দেখেন এই কালারটা কিন্তু সব জায়গায় ইউজ হয়েছে, তো ওই কালারটা আমরা উপরের দিকে কল করতে পারি, বলতে পারি টেক্সট কালার, ছোটো হাতে বড় হাতে করে দিলাম 333। তাহলে টেক্সট কালারটাকে আমরা নিচের দিকে কল করব। কোথায় কল করব? H1-এ, এখানটায় বলবো কালার, কালারটা দিয়ে দিলাম। এবার কত সাইজ? 43, রেলওয়ে ইউজ করা হয়েছে, তো এখানে আমরা বলবো ফন্ট সাইজ 43 পিক্সেল। রেলওয়ে যেহেতু ইউজ করা হয়েছে, আমরা গুগল ম্যাপ থেকে, গুগল ফন্ট থেকে রেলওয়েটা নিয়ে আসি, সামনে দেখানোর কথা। রেলওয়ে বানানটা কি? আচ্ছা, সবগুলা এরকম, এই যেটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা লাইট থেকে নেওয়া শুরু করি। ট্যারা নেবেন না, ট্যারাগুলো নেওয়ার দরকার নেই, কারণ এটা CSS দিয়ে করা যায়।
তারপর এটা নেই, সেমি বোল্ড নেই, আর সুপার বোল্ড নেই, মানে 700। তো এবার এমবেড করব এই লিঙ্কটা অথবা ইম্পোর্ট করব। ইম্পোর্টের এই পার্টটুকু কপি করি, করার পর উপরের দিকে দিয়ে দিই সবার উপরে। অ্যান্ড এটা কিন্তু আমরা স্যাসে করতেছি। এবার ফন্ট ফ্যামিলিটা কপি করি, করার পর আমরা এখানটায় বলবো ফন্ট, তারপরে কোলন দিয়ে আমরা এটা বসা দেবো। তাহলে ফন্টটা সব জায়গায় ইউজ হবে। এটা ইউজ করার জন্য, সব জায়গায় ইউজ করার জন্য এগুলো তো আমরা উপরেই রাখবো। এখানটা আমরা বডি কল করতে পারি। বডিতে আমরা এই ফন্টটাকে বসাবো এখানে। তা আমরা বলতে পারি ফন্ট ফ্যামিলি, এটা ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল। এক্স্যাক্টলি সেম জিনিসটা আবার নিচে দিকে কল করবো। এখানে কেন জানি ইরোর আসতেছে, ওয়াই? এটা বাদ, এবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, প্রপার্টি ঢুকে গেছিলো। তাহলে আমার এই জিনিসটা কমপ্লিট। এখন এই জিনিসটাই নিচের দিকে আবার কল করতে পারি। কোথায়? এখানটায়। তাহলে আমার নিচে দিকে কাজ করবে। এখন আমি যদি ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখি, রিলোড, একটু অ্যালাইন হলো। ওকে, এটা সাইজ বাড়াবো। তাহলে এখানে বলবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। কি এটা আপার কেস হয়নি? এবার হবে, হয়েছে এবার। ওকে, এটা কি বোল্ড হবে? দেখেন তো, অনেকখানে বোল্ড। তাহলে আমরা এখানে বলবো ফন্ট ওয়েট 700, রিলোড দেন, বোল্ড হয়ে গেল। নিচের দিকে লাইনটা দিতে হবে। এই লাইনটা আমরা এখানে করব, তবে লাইনকে আমরা পজিশন করব। এখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা করে আমরা শেষ করবো গাইজ। সো স্প্যানে যাই, স্প্যানে কিন্তু নিজস্ব কোনো লাইন নাই। তাহলে আমরা লাইনটাকে, এই হেডিংটাকে পজিশন করে লাইনটাকে নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা বলতে পারি পজিশন রিলেটিভ। ওকেই পজিশন রিলেটিভ করবো, কারণ আমরা আফটার বিফোর দিয়ে দুটো লাইন দেবো, একটা ছোটো একটা বড়। এখানে রিলেটিভ দিলাম, একে ডিসপ্লে ব্লকও করতে হবে, কারণ না হলে আবার উইথ পাবে না। এবার উইথ দিব আমরা মনে করেন 500 পিক্সেল। তারপরে হচ্ছে মার্জিন করব অটো, যাতে মাঝখানে আসে। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড, কিন্তু হাইট দিব 10 পিক্সেল। আসছে? ওকে, এই যা কিছু করলাম এটাকে আমি কপি করি, করার পর এখানটা বসা দিই। ডিসপ্লে ব্লক উইথ দিলাম, উইথটা আমরা ম্যাক্স উইথ দেব, মানে এর বেশি হবে না। আচ্ছা, মার্জিন করলাম অটো, উপরে নিচে আমরা 0 দিব, ডানে বামে অটো করলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হচ্ছে থিম কালার যেটা, তো আমরা এখানে লিখি থিম কালার। তাহলে আমরা অটোমেটিক্যালি কালারটা পেয়ে যাব। এখন এটার হাইট কত? জুম করেন, করার পর এখানে ক্লিক করেন, এমনে মাপেন কত হচ্ছে, উইথ হাইট কত, 2 পিক্সেল অনলি। ওয়াও। আর এটা কত একটু মনে রাখেন, 5 পিক্সেলের মতো, বা আমরা 6 পিক্সেল ধরতে পারি। এবার এটার হাইট উইথ কত? 505। দেখেন আন্দাজ করে দিয়েছিলাম, পারফেক্ট হয়েছে। সো আমরা এখানে 2 পিক্সেল দেবো অনলি, এত মোটা দেবো না। যদি আমরা এটা করি, এখানটায় রিলোড যদি দেন, তাহলে আমরা এরকম পাচ্ছি। মাঝখানে কিন্তু একটা লাইন আসবে, রাইট? তাহলে আমরা লাইনে এই কাজটা করলাম, এবং আফটার বিফোর করব। রিলেটিভ যেহেতু করেছি, আমরা এখানে অ্যান্ড বলবো, নাহলে কিন্তু লাইনের পরে কোলনটা নেয় না। এবং আমরা ডাবল কোলন দেবো। ডাবল কোলন দেইনি লাস্ট ক্লাসে, ডাবল কোলন দিয়ে আমরা আফটার বিফোর করতে পারি, আবার সিঙ্গেল কোলন দিয়ে আফটার বিফোর করতে পারি। এটা লেখা আর ডট দিয়ে লাইন লেখা একই কথা, বুঝতে পারছেন? তো আমরা এটা দিলাম। কেন ডাবল কোলন দিলাম? যাতে যে কোনো ব্রাউজারে সাপোর্ট করে। ওকে, এবার এর ভিতরে আমরা পজিশন করব অ্যাবসোলুট। তারপর আমরা কি বলবো? পজিশন অ্যাবসোলুট করার পর আমরা কন্টেন্ট দিব। কন্টেন্ট দিব হচ্ছে এরকম। এবার যদি আমরা রিলোড দিই, তাহলে আমরা ইন্সপেক্ট করলে আফটার বিফোর পাবো, এই যে। এবং এর ভিতরে অ্যাবসোলুট পজিশন করা আছে, উইথ দিব ছোট্ট আকারে, মনে করেন 50 পিক্সেল।
হাইট দিব হচ্ছে তখন যেটা দেখলাম 5 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিব থিম কালার, আপাতত আমরা এই কালারটা দিয়ে রাখি, রেড কালারটা বোঝার জন্য। কিন্তু সেন্টারাইজড হয়নি। সেন্টারাইজড হওয়ার জন্য আমরা বটম থেকে 0 দিতে পারি, দেখেন উপরে চলে গেছে, কারণ হাইট হচ্ছে 5 পিক্সেল। এই জায়গাটায় আপনার সেন্টার করার জন্য 50% দেওয়ার দরকার নেই, এমন না যে ও অনেক বড়। কিন্তু আপনি হাইট যদি 5 পিক্সেল দেন তাহলে আপনাকে এখানে 1.5 দিতে হবে, মানে 1.5 মনে 2.5 দিতে হবে। 2.5 পিক্সেল দিলে সে সেন্টারাইজড হয়ে যাবে, কিন্তু উপরের দিকে চলে গেছে। এখানটায় হাইট যদি 6 দেই, এখানটা আমাকে দিতে হবে 3, সরি ভুল হয়েছে, মাইনাস দিতে হবে, মাইনাস, তাহলে মাঝখানে আসবে। মাঝখানে কি মনে হয় আসছে? এবার আসছে মনে হচ্ছে না? যদি এরকম কনফিউশন থাকে তাহলে আমরা 6 পিক্সেল দিলাম মনে করেন, বটম থেকে আমরা 30 পিক্সেল 50% দিয়েই দিই, অ্যাডজাস্টমেন্টে একটু সমস্যা হয়। এবং আমরা ট্রান্সলেট করব ওয়াই অক্ষ বরাবর 50%, তাহলে মনে হয়, এবার তো মনে হওয়ার কিছু নয়, ও কনফিডেন্টলি মাঝখানে থাকবে। তাহলে আমরা এই অংশটুকু কপি করি, করার পর এখানটায় প্লেস করে দিই। এবার একটা জিনিস লক্ষ্য করবেন, এই জিনিসটাকে যদি আমরা এখানটায় দিই, এই যে এখানটায়, সে দেখেন অনেকবার কল করছে, কারণ সব ব্রাউজারে সাপোর্ট করে না। তাহলে আমরা এখানে এটা দিব, দেওয়ার পর ইন্টার দিয়ে নিচে অ্যাড করব। তাহলে আমরা যে পজিশন করছি ওয়াই অক্ষ বরাবর, এটা যদি আমরা মিক্সিনে দিই তাহলে কি হবে? আমার কি এটা লিখতে হবে বারবার? অনেক জায়গাতে ইউজ হতেই পারে। তাহলে মিক্সিনে না দিয়ে আমরা এক্সটেন্ড অন্তত করতে পারি। তো এটাকে আমরা কাট করে উপরের দিকে আনি। এখানে যেরকম বর্ডার দেওয়া আছে, মিক্সিন দিলাম না মনে করেন, এখানে আমরা বলবো সেকেন্ড ব্র্যাকেট দিই, দেওয়ার পর এটা বসা দিই। এটা ট্রান্সফর্ম, রাইট? ট্রান্সফর্ম ওয়াই অক্ষ বরাবর, বা ট্রান্সলেট বলতে পারি। ট্রান্সলেট নামটা দিয়ে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, রাইট? তবে এটা আমরা 3বার কল যেহেতু করছি, এবং এটা যত জায়গায় ইউজ করবো তত জায়গায় অটোমেটিক্যালি জাস্ট এটা কল করলেই হবে। এটা নিচের দিকে এইখানটা বসাবো। কিভাবে বসাবো? এক্সটেন্ড করে, অর্থাৎ @ এক্সটেন্ড দিয়ে এটা সেমিকোলন ক্লোজ। যদি ইরো না আসে তাহলে বুঝবো যে হয়ে গেছে। এবার আমি যদি রিলোড দিই, আমরা এটা পেয়ে যাচ্ছি। কালারটা চেঞ্জ করতে হবে এখন, কিন্তু দেখেন এখানে কিন্তু এইখানে কালার হবে, রাইট? তাহলে থিম কালার দিয়ে দিলাম, রিলোড, ওকে। কিন্তু সে সেন্টারে আসেনি। আমরা এখানে করেছিলাম, আমরা কিন্তু লেফট রাইট করিনি। তাহলে আমাকে এখানে বলতে হবে লেফট 50%। যদি আমি রিলোড দিই তাহলে 50%-এ থাকে বাই ডিফল্ট, না? আচ্ছা, এটা নিয়ে একটু কাজ করতে হবে। ইন্সপেক্টমেন্ট করি, করার পর আমরা হেডিং দিলাম, মনে করেন হেডিংটা উপরে, তারপর এটা, তারপর লাইনটা দেখেন সে কিন্তু সেন্টারাইজড হয়েছে, কিন্তু এর ভিতরে আফটারটা আমরা যে 50 পিক্সেল করছি, লেফট রাইট 50 পিক্সেল করছি, সে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। তার মানে কি আমাকে এখানে এটা অ্যাডজাস্ট না হওয়ার পিছনে কারণ হচ্ছে এর ভিতরে টেক্সট লাইন করে নিই। এটা টেক্সট লাইন যদি করি, আচ্ছা সরি, হবে না, এটা হবে না। এখানে লেফট, এখানেও বলতে হবে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, যেহেতু আমরা লেফট করছি আমাকে বলতে হবে -50%। তাহলে কী হবে? আমার অ্যাডজাস্টমেন্ট হবে। কিন্তু ব্যাটলাক হচ্ছে এইখানটা এটা কাজ করবে না, কারণ একই প্রপার্টিতে দুটো ভ্যালু আলাদাভাবে একই প্রপার্টি ইউজ করা যায় না, বুঝতে পারছেন? তাহলে এটা সুবিধার্থে আমরা যেহেতু ডানে বামে চারপাশ দিয়ে করবো, বটম দিয়েছি না, এটাকে আমরা বলেন লেফট না বলিয়ে আমরা বলি রাইট। তাহলে আমাদের পজিটিভলি কাজটা হবে। এবং ট্রান্সলেট করি নট ওয়াই, করার পর এখানটায় আমরা কই গেল ওয়াই অক্ষ বরাবর করব। তাহলে আমাদের এখানে ওয়াই না দিয়ে, মানে ওয়াই অক্ষ বরাবর করবো না, এখানটা আমরা বলতে পারি 50%। তাহলে কী হবে? ডানে বামে দুই পাশে হয়ে যাবে, এটা তো আমরা জানি। ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র উপরে নিচে এক্স দিলে ডানে বামে, আর যদি না দিই তাহলে উপরে নিচে ডানে বামে চারপাশে। তাহলে আমাদের কী হবে? একবারে হয়ে যাবে। এবার যদি আমি রিলোড দিই, ও দেখা সেন্টার পয়েন্ট আছে। এবার আমরা কি করব? কি ফ্রেমের কাজ করব, শুধুমাত্র এই লাইনের জন্য। এটা করলে আমরা শেষ করব, 10 মিনিট লাগবে। নিচের দিকে যাই, কি ফ্রেমের জন্য আমরা আফটারে এই কাজটা করব। এখানে কিন্তু হোভার এফেক্ট হবে না, কি ফ্রেম অটোমেটিক্যালি হবে।
এই জায়গাটায় অ্যানিমেশন নেম দিই, আমরা বলতে পারি লাইন মুভ, এরকম একটা নাম দিলাম, সেমিকোলন। তারপর অ্যানিমেশন ডিউরেশন বলবো 20 সেকেন্ড। অ্যানিমেশন টাইমিং ফাংশন বলবো ইজ ইন আউট। অ্যানিমেশন ডিরেকশন অল্টারনেট। আর কিছু লাগবে? ওকে, আমরা এটা করলাম। এখন এই লাইন মুভটাকে আলাদাভাবে কি ফ্রেমসে কল করতে হবে আলাদাভাবে। তো আমরা এখানে কি ফ্রেমস দিয়ে দিই, তারপর এটাকে কল করি। এগুলো তো আপনারা জানেন, সেকেন্ড ব্র্যাকেট। আমরা এখানে 3টা স্লট করব, একটা হচ্ছে 0%, 15%, আর একটা কি 50%, একটা হচ্ছে 100%। কেন? কারণ 0% হচ্ছে সামনে, মানে 10 সেকেন্ডে বা 20 সেকেন্ডে, ও 50%-এ ডানে যাবে, আবার সে এখানে আসবে, তাহলে তো হবে না। এখানে বলতে হবে 25%, আবার 50%, আবার 75%, আবার 100%, আবার 25%। বুঝতে পারছেন জিনিসটা? মানে অনেকগুলো স্লট বানাতে হবে। যেমন 0% প্রথমত, তারপর হবে এখানে 25%, এখানে হবে 50%, এখানে হবে 75%, কারণ যেহেতু মাঝখানে আছে আমাকে অন্যভাবে করতে হবে। এখানে হবে 100%। অর্থাৎ আমার এই 20 সেকেন্ড 5টা স্লটে ভাগ হবে। 0% আগের মতোই থাকবে, অর্থাৎ ট্রান্সলেটটা চেঞ্জ হবে না। সরি, এখানে কিন্তু লেফট রাইটটা মুভিং করতে হবে গাইস। তার মানে আমাকে এখানে এক্সটেন্ড করলে হবে না, মিক্সিন করতে হবে, যাতে আমরা ভ্যালুগুলো এখানে চেঞ্জ করতে পারি। সবাই বুঝতে পারছি? মানে এখন আমাদের মডিফিকেশন আনতে হবে। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে? গাইস এগুলো বুঝতেছেন আমার কথা? কিভাবে কাজ করছি, কোথায় কি করছি? তো আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, অর্থাৎ উপরের দিকে আমরা যে এই যে মুভিংটা, এটা তো আমাদের চেঞ্জ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এটা মিক্সিন করা উচিত। মিক্সিন বলতে লাইক দিস। সো যেহেতু ট্রান্সলেট করছি, আমরা এই অংশটুকু কপি করে এখানটায় বসা দিই, ট্রান্সলেট নামটা দিলাম, আর এখানটায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। তো এই দুটো ভ্যালুকে পাস করার জন্য এখানটায় আমি #x দেই, বলতেছি $y দিই। তাহলে কী হবে, এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, প্যারামিটার পাস করলাম। আর এখানটায় এটা বসাবো, এটা বসাবো, এটা বসাবো। বুঝতে পারছেন? তাহলে আমরা ওখানে ডায়নামিক্যালি চেঞ্জ করতে পারবো। এখন এই যে ট্রান্সলেট কথাটা বা এই জিনিসটা নিচের দিকে কল করি, শুধুমাত্র ভ্যালুটা পাস করতে হবে। কোথায়? এখানে। তাহলে মিক্সিন যেহেতু করবো, মিক্সিনের কল করার পদ্ধতিটা কি? ইনক্লুড দিতে হয়। তো আমরা এখানে দিব হচ্ছে ইনক্লুড, এবং এখানে আমরা এই ভ্যালুটা দিয়ে দেবো। এখানে আমরা বলবো 50%, এখানে বলবো 50%। দ্যাটস ইট, অটোমেটিক্যালি পেয়ে যাবে। যদি কোথাও ভুল না থাকে, কাজ হচ্ছে। তো আমরা যদি রিলোড দিই, কোনো সমস্যা নেই। এবার এই জিনিসটাই কিন্তু 0%-এই থাকবে, রাইট? চেঞ্জ তো হবে না, প্রথম দিকে তো চেঞ্জ হবে না। দিয়ে দিলাম, পরে চেঞ্জ হবে। তো আমরা এখানে এটা দিব, কিন্তু কি হবে এরপর? কই যাবে বলেন তো? আমরা তো নির্দিষ্ট লাস্ট টাইম করেছিলাম, আমরা জানি না কই যাবে। এবার তো জানি কই যাবে। তো এখানে এর সাথে কিন্তু এটাকেও কল করতে হবে। তো আমরা এখানটা এটাকে কল করি এভাবে, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে আবার কল করি এক্স্যাক্টলি সেম ওয়েতে, এখানে কল করি, এখানে কল করি, ডান। এবার আমরা ডানে বামে করব কিভাবে সেটা আমরা দেখি। এখন এখানে আছে, ডানে যাবে, তার মানে কি আমার রাইটে 0 হয়ে যাবে। তাহলে এখানটায় বলবো 0, আর পরের ভ্যালুটা না, পরের ভ্যালুটা বলবো 0। তাহলে লক্ষ্য করেন সে আসলে যায় কিনা। ক্লিয়ার? ওকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয়, লেফট রাইট তো পরের ভ্যালুটা কাজ করে না? শিওর লেফট রাইট পরের ভ্যালুর কাজ করে?
না, প্রথম ভ্যালুর কাজ করে লেফট রাইট। সো এই জন্য আমরা এটাকে বলবো 0। ও বের হয়ে গেছিলো তো, তখনই আমার সন্দেহ লাগে, এবার আর বের হবে না। ঠিক আছে, ওকে, এটা গেল এক্স্যাক্টলি সেম ওয়েতে এখানটায়। তো সে কিন্তু আবার মাঝখানে আসবে 50%, মানে এটাই হবে। এরপরে সে 100% মানে বামের দিকে যাবে। আমাদের কিন্তু বটম নিয়ে কোনো কাজ নাই গাইস, তো বটমটা তুলে ফেলি। বটম নিয়ে কোনো কাজ নেই আমাদের। তাহলে এখানে 50%-এর জায়গায় হবে 100%, তার মানে এখানেও হবে 100%। আবার মাঝখানে আসবে, রাইট? তাহলে 50%, 50%। আচ্ছা, সরি ভুল করছি, এখানে তো 50% হবে, এটা হবে 100%, আর 50%-এ আবার মাঝখানে আসবে, মাঝখানে কয়েকবার আসবে। এবার যদি রিলোড দেই, মাঝখানে আসলো, আবার ওখান থেকে বামে গেল, আবার মাঝখানে আসলো। বুঝতে পারছি জিনিসটা? সবাই ক্লিয়ার হয়েছে জিনিসটা? কার কোনো কোশ্চেন? আমি যদি এখানে ট্রানজিশনটা চেঞ্জ করতে চাই, যেমন ইজ ইন আউট দিয়েছি অ্যানিমেশন, এটা তো আলাদাভাবে আসবে। সো আমি এখানে যদি বলি লিনিয়ার, তাহলে হয়তো অ্যানিমেশনটা একটু চেঞ্জ হবে। রিলোড দিই, তাহলে মানে গতিটা একটু অন্যরকম হবে, মানে সে সবসময় স্মুথলি কাজ করবে। ওকে ফাইন, আমরা এগুলো শিখলাম। এখন আর একটা জিনিস করব, সেটা করলেই শেষ। এই যে এত কিছু যে দিলাম বা এটা যে দিলাম, এগুলো আমরা অন্য একটা ফাইলের মধ্যে রাখবো। যেমন এই জিনিসগুলো, ভেরিয়েবলগুলো অন্য একটা ফাইলের মধ্যে রাখবো। অর্থাৎ এই স্যাসের ভিতরে আমরা একটা ফাইল কল করতে পারি, নাম হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবলটাকে কল করার জন্য আমি ডাবল ড্যাশ দিতে পারি, একটা ড্যাশ দেওয়ার পর এইভাবে লিখি। অনেকে এইভাবে দেয়, এই জন্য আমি দিলাম, দেওয়ার প্রয়োজন নাই, তাহলে বুঝতে সুবিধা হয়। সো এইটা কাট করে আমরা এটা এখানে দিয়ে দিই, সরি এখানটায় দিয়ে দিই। তো এটা ভেরিয়েবলস হবে। এই জিনিসটাকে কপি করলাম, করার পর এখানটা আবার কল করব কিভাবে, যেমনটা আমরা এখানে ইম্পোর্ট করেছি না, এক্স্যাক্টলি ইম্পোর্ট করার পর ফার্স্ট ব্র্যাকেট, সরি কোটেশন, তারপর হচ্ছে এটা বাদ, সেমিকোলন। সেভ করি, ডান দিকে হয়তো ঠিক হয়ে যাবে, বাট হয়নি, মানে কোথাও ভুল হয়েছে, কলিংয়ে ভুল করছি। ভেরিয়েবলস দেয়নি, ও চেঞ্জ হয়নি তো, এবার তো হয়ে যাওয়ার কথা, হয়েছে এবার। সো এটা করলাম। এখন দেখেন মিক্সিন কিন্তু দুইবার কল করছি, রাইট? তো মিক্সিনটা আমরা উপরে রাখবো, সেভ করেন, দেখেন কোনো ইরোর আসে কিনা। অনেক সময় উপরে নিচ করলে ইরোর আসে। এই জিনিসটা মিক্সিন্সের ভিতরে রাখবো। তো আমার একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফাইল ক্রিয়েট করি, আন্ডারস্কোর মিক্সিন ডট SCSS, এবং ওর ভিতরে আমার এই মিক্সিনের কোডগুলো কাট করে এর ভিতরে অ্যাড করে দিই, এবং মিক্সিনটাকে কল করি এখানটায়। আপনি অনেক বছরে দেখবেন এইভাবে জিনিসটাকে অর্গানাইজ করে। হলো, এবার আসেন এটা, এটা হচ্ছে ইনক্লুড বা এক্সটেন্ড বলা হয়, এই যেটা। তো এক্সটেন্ডটাকেই কল করি, আবার নাও করতে পারেন, তবে এগুলো আমরা ইউজ করবো আরও বেশি বেশি করে। আমাদের প্রজেক্ট কিন্তু ডিজাইন করা শুরুই করিনি। SCSS, তাহলে আমাদের বারবার ওই মানে অনেকগুলো ফাইলকে আমার কমান্ডে লিঙ্ক করতে হবে না, এইভাবে যদি করি। ইভেন আপনি কিন্তু অনেকগুলো CSS ফাইল একটা CSS ফাইলের মধ্যেও কল করতে পারেন, এক্স্যাক্টলি সেম ওয়েতে। দিয়ে দিলাম, এটা বাদ, সরি এটা তো বাদ দেওয়া যাবে না, এটা অ্যাড করি, তারপর এখানটায় বলি হচ্ছে এটা, আর এই জিনিসটাকে কাট করি, করার পর এখানটা বসাতে দিই, চলে আসছে। তাহলে এটাও হয়ে গেল। এই জিনিসগুলোই কিন্তু করা হচ্ছে, বা এই জিনিসগুলোই হবে, করতে থাকতে হবে। সবাই ক্লিয়ার হয়েছে?